সাউন্ড ক্লিয়ার আছে কিনা জাস্ট এই জিনিসটা একটু করে বলেন। সাউন্ড ক্লিয়ার কিনা জাস্ট এই জিনিসটা একটু করে বলেন যে আপনারা সাউন্ড ক্লিয়ার শুনতেছেন কিনা। মানে লেখা-টেখাগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এই যে লেখাগুলা, তারপর হচ্ছে আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, লেখাও যদি ক্লিয়ার হয়, সবকিছু যদি ক্লিয়ার হয় তাহলে আমি শুরু করে দিই। যদিও বা কালকে আমি কি করছিলাম, কালকে আমি এই যে মানে কন্ডিশনাল এর নামে একটা ভিডিও দিছিলাম। আর ভিডিও মানে হচ্ছে জাস্ট সেখানে একটা ভিডিও দিছি, কারণ অনেকে হয়তোবা দেখছেন বা অনেকে হয়তোবা দেখেননি। ঠিক আছে? তারপরে আমি ক্লাসটা নিচ্ছি।
ওই ভিডিওটা না দেখে আপনারা ক্লাসটা করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে প্রথমত আমরা শুরু করি কন্ডিশনাল জিনিসটা দিয়ে। আচ্ছা। এত মেসেজ আসলে দেখবো কেমনে? আচ্ছা, তাহলে প্রথমত আমরা যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? আজকে কি আটকাচ্ছে কিনা? আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স। এখন কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা আসলে কি বুঝি সেটা হচ্ছে আমরা প্রথমত দেখে আসি। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে আমরা জানি যে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শর্ত বোঝায়। তার মানে হচ্ছে যে বাক্যগুলো দ্বারা আমরা শর্ত প্রকাশ করব সেটাগুলোকে বলা হয় কন্ডিশনাল। ঠিক আছে? অর্থাৎ আমি কোনো কিছু করব সেটা অনুযায়ী আমি একটা শর্ত দিব। যেমন আমরা ছোটবেলায় বা আমরা এখনো পর্যন্ত অনেকেই কিন্তু এভাবে কিন্তু শর্ত দিই। যে হচ্ছে আমি এই কাজটি করলে আমি এটা করলে আমি ওইটা করব না। বা আমি এটি না করলে আমি ওইটা করব। বা এটি করলে ওটি করব। ঠিক আছে? তার মানে এখানে কন্ডিশনাল কিন্তু আমরা যদি বলি আমরা ৪ ধরনের কিন্তু কন্ডিশনাল হিসাব করি। ১ নাম্বার হচ্ছে আমরা এটা করলে ওটা করব না। আরেকটা হচ্ছে এটা না করলে আমরা এটা করব। আরেকটা হচ্ছে এটা করলে এটা করব। আর যে এটা না করলে এটা করব না। তাহলে আমরা ৪ ধরনের কিন্তু কি করি? আমরা কিন্তু কন্ডিশন কিন্তু ইউজ করি। ঠিক আছে? সাউন্ড রিপিট হচ্ছে কোন জায়গায়? এখানে তো না। আমার সাউন্ড আমি শুনতেছি। মেবি এখানেই। আমি ওই যে সামনে চলা। দেখেন। তাহলে আমরা ৪ ধরনের কিন্তু কি করি? ৪ ধরনের কিন্তু আমরা কন্ডিশন কিন্তু আমরা কিন্তু ইউজ করি বাস্তব জীবনে। তার মানে আমরা যদি বলি আমরা ছোটবেলায় আমরা সাধারণত এটা করছিলাম যে আমাকে যদি এটা কিনে না দাও তাহলে আমি পড়বো না। ঠিক আছে? আমাকে এটা না করলে আমি এটা করব। আমাকে এটা দিলে আমি পড়বো। আমাকে এটা না দিলে আমি এটা পড়বো না। তাহলে বাস্তব জীবনে কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইউজ করি। কিন্তু ইংলিশ গ্রামারে কিন্তু সাধারণত হচ্ছে ২ প্রকারের কিন্তু কন্ডিশনাল আছে। একটা হচ্ছে রিয়াল আর একটা হচ্ছে আনরিয়াল। তাহলে রিয়েল কি? রিয়েল হচ্ছে যেটা সাধারণত বাস্তব। যেটা সাধারণত বাস্তব সেটা হচ্ছে রিয়েল। আর যেটা অবাস্তব অর্থাৎ যেটা বাস্তবের সাথে রিলেটেড না সেটাই হচ্ছে আনরিয়াল। তাহলে আমরা ২ ধরনের পেলাম রিয়েল কন্ডিশনাল আর একটা হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল হয় সাধারণত প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার টেন্সে আর আনরিয়াল কন্ডিশনাল হয় পাস্ট টেন্সে। ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি বুঝলাম যে কন্ডিশনাল ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে রিয়েল একটা হচ্ছে আনরিয়াল। রিয়েল মানে হচ্ছে যেটা বাস্তবে হয় আর আনরিয়াল মানে হচ্ছে যেটা অবাস্তবে হয়। ঠিক আছে? আর রিয়েল হচ্ছে সাধারণত প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়। ঠিক আছে? আর আনরিয়াল হচ্ছে পাস্ট টেন্স। এই জিনিসটা বুঝলে কিন্তু আমাদের অনেকখানি কিন্তু কাজটা কিন্তু সহজ হয়ে যায়। তাহলে আমাদের মোটামুটি প্রথমের বেসিক জিনিসটা পড়া শেষ। রিয়েল আনরিয়াল কন্ডিশনাল। এখন রিয়েল হোক আর আনরিয়াল হোক। ঠিক আছে? এই মার্কারটার অবস্থা বুঝলাম না। লিখলে কালো কালো হয়ে যায়। কন্ডিশনাল। এখন কন্ডিশনাল তো আমরা প্রকারভেদ বললাম ২ প্রকার। কিন্তু সেই কন্ডিশনাল আবার ২ টা অংশে বিভক্ত। ২ টি অংশে বিভক্ত। একটা হচ্ছে ইফ ক্লজ আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের অংশ হচ্ছে ২টি অর্থাৎ অংশ হচ্ছে ২টি। অংশ ২টি। এক ইফ ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে আচ্ছা কোনো ধরনের যদি সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু সাথে, সাথে বলবেন যে আমাদের যদি সাউন্ডে কোনো যদি সমস্যা হয় বা যদি মানে লেখা বুঝতে যদি কোনো সমস্যা হয় সাথে, সাথে আমাকে বলবেন। ঠিক আছে? কারণ আমি আজকে কিন্তু নরমালি এতদিন যে প্ল্যাটফর্মে ক্লাসগুলো নিচ্ছিলাম, আজকে কিন্তু সেই প্ল্যাটফর্মে নিচ্ছি, আজকে সরাসরি Facebook লাইভেই কিন্তু নিচ্ছি। ঠিক আছে? সো একটু প্রবলেম হলে আমাকে জানাবেন। আমার কিন্তু এটাও কিন্তু ব্যাকআপ করা আছে। তাহলে আমি এটা স্টপ করে আমি ওই জায়গায় শুরু করব। ঠিক আছে? তাহলে এই যে আমি এখন যদি বলি তাহলে কন্ডিশনাল হচ্ছে ২ টা অংশ ইফ ক্লজ প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সকে সাধারণত আমরা ভাগ করব মানে কন্ডিশনাল সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সকে ভাগ করব আমরা ২ টা ক্লজে।
একটাতে থাকবে ইফ ক্লজ আর একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে আমি গতদিন যারা ক্লাস করছিলেন তারা কিন্তু জানেন যে আমরা একটা কোয়েশ্চেন পাইছিলাম, অর্থাৎ ইফ দিয়ে একটা কোয়েশ্চেন পাইছিলাম, অর্থাৎ কন্ডিশন দিয়ে একটা কোয়েশ্চেন পাইছিলাম। সেখানে আমরা দেখছিলাম যে আমাদের একটা পার্টে কিন্তু কি গ্যাপ দেওয়া ছিল আর একটা পার্ট কিন্তু দেওয়া ছিল। তাহলে আপনাদের পরীক্ষা কিন্তু এভাবে আসবে যে একটা হয় এই পার্টটা আপনাদের কি দিবে, এই পার্টটা আপনাদের প্রশ্নকর্তা দিয়ে দিবে, এই পার্ট আপনাদের জন্য কি রাখবে, উত্তর করতে বলবে। আবার প্রশ্নকর্তা এই পার্টটা আপনাকে কোয়েশ্চেন করতে বলবে, মানে এই পার্টটা আপনাকে আনসার করতে বলবে, এই পার্টটা প্রশ্নকর্তা দিয়ে দিবে। তাহলে দুই জায়গা থেকে কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা শুরু করি রুলস গুলো। তাহলে প্রথম যে রুলস সেটা হচ্ছে আমাদের রিয়েল এর ক্ষেত্রে, রিয়েল এর ক্ষেত্রে ঠিক আছে, রিয়েল এর ক্ষেত্রে আমরা প্রথমত যেটা পাবো সেটা হচ্ছে রিয়েল এর ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দুটো অংশে বিভক্ত করবো সবার প্রথমে। এই জায়গায় হচ্ছে ইফ ক্লজ, এই জায়গায় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ওই জায়গায় হচ্ছে ইফ ক্লজ। তাহলে আমার এটা আগে এটা পরে যেতে পারে, কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমার এখানে বুঝতে হবে যে আমার এখানে কি কি আছে। তার মানে প্রথমত দেখেন আমরা এখানে যদি বলি এটা রিয়েল এর ক্ষেত্রে যদি কোশ্চেন গুলো যদি করি রিয়েল এর ক্ষেত্রে, তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ইফ ক্লজ আর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা একটু আগেই পড়ছি যে কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইফ অংশ আর একটা হচ্ছে প্রিন্সিপাল অংশ। এখন প্রথম রুলস হচ্ছে যেহেতু রিয়েল এর ক্ষেত্রে মাথায় রাখবেন, যেহেতু রিয়েল এর ক্ষেত্রে বললাম তার মানে অবশ্যই এখানে কি থাকবে, এখানে অবশ্যই প্রেজেন্ট এবং ফিউচার টেন্স ব্যবহৃত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে রিয়েল এর ক্ষেত্রে আমরা যদি বলি প্রথম যে অংশ, প্রথম যে রুলস সেটা হচ্ছে এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে, যদি প্রথম অংশ অর্থাৎ ইফ ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে করব হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। ঠিক আছে, ফিউচার ইনডেফিনিট। এখন ফিউচার ইনডেফিনিট মানে কি, ফিউচার ইনডেফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমার এই পাশের অংশ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা ফিউচার ইনডেফিনিট হবে। ফিউচার ইনডেফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা যদি একটা উদাহরণ লিখি, ইফ ইউ কাম কমা, তাহলে আমরা এখানে কি বসবো, আমরা এখানে বসাবো আই উইল গো উইথ ইউ। ধরেন আই উইল গো উইথ ইউ। ঠিক আছে, তাহলে ইফ ইউ কাম আই উইল গো উইথ ইউ। তাহলে এখানে যদি আমরা যদি খেয়াল করেন তাহলে দেখেন আপনারা যে ইফ ইউ কাম, তাহলে এই কাম শব্দটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে এখানে কি হবে, প্রেজেন্ট টেন্স হলে এখানে কি হবে, ফিউচার ইনডেফিনিট হবে। তাহলে ফিউচার ইনডেফিনিট দেখেন তো উইল গো ফিউচার ইনডেফিনিট টেন্স কিনা। তাহলে আমরা প্রথম যে রুলস পেলাম সেটা হচ্ছে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হলে পরের ক্লজটা কি হবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা ফিউচার ইনডেফিনিট হবে। এখন পরীক্ষায় এই অংশ দেওয়া আছে কিন্তু এই অংশ আপনাকে আনসার করতে বলছে, তাহলে কিভাবে বুঝবেন এই অংশে প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে বুঝতে হবে এই অংশে কি থাকবে, প্রেজেন্ট টেন্স থাকবে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট বসবে। ঠিক আছে, তারপরে ধরেন সেম জিনিস আমি একবার বলে লিখেছি, এটা হলে আবার আর একটা রুলস আসতে পারে এখানে, সেটা হচ্ছে উইল এর পরিবর্তে কি বসতে পারে, উইল এর পরিবর্তে ক্যান বসতে পারে, মে বসতে পারে, ক্যান মে, হ্যাঁ মাইট বসতে পারে, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে বলছি কি আমার একই রুলস এর মধ্যে শুধুমাত্র এই রুলসটা না বসে আমরা এভাবেও করতে পারি। তার মানে হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ইফ যুক্ত ক্লজে প্রেজেন্ট ইনডেফিনিট হলে এই পাঁচটা কি হবে, ফিউচার ইনডেফিনিট ছিল অর্থাৎ ফিউচারে ছিল সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এই উইলের পরিবর্তে আমরা কি বলছি, উইলের পরিবর্তে আমরা কি বসাতে পারি, ক্যান বসাতে পারি, মে বসাতে পারি, মাইন্ড বসাতে পারি, আবার কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারি। তা আমরা যদি সেন্টেন্সটা এইভাবে যদি করি তাহলে আমাদের দ্বারা কি, ইফ
ইফ ইউ কাম কমা, তাহলে আই উইল লিখছিলাম না এখানে, তাহলে আমরা উইল না রেখে লিখবো কি আই ক্যান গো, অথবা আই ক্যান অবলিক মে অবলিক মাইট অবলিক, আচ্ছা মাইট প্লাস গো, মাইট গো অথবা শুধু গো। ঠিক আছে, কেন? তাহলে দেখেন আমরা এই যে এখানে যদি হিসাব করি, তাহলে আমাদের এখানে এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, আমরা আগে বলছি প্রেজেন্ট টেন্স হলে এই পাশে উইলের পরিবর্তে কি বসতে পারে, ক্যান বসতে পারে, মে বসতে পারে, মাইট বসতে পারে, আবার কি বসতে পারে। এখন এই পুরো জিনিসটা কিন্তু একটা ক্যান গো, মে গো, মাইট গো, আর একটা হচ্ছে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে, প্রেজেন্ট ফর্ম বসতে পারে, সেটা লিখলাম। এখানে যদি হি আয়নাতে যদি হি থাকতো, তাহলে আমরা কি করতাম, আমরা এখানে গোস বসাতাম। কিন্তু এখানে কিন্তু আর গোস হবে না, কারণ আমরা জানি মডাল ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, তাহলে এই যে পুরো জিনিসটা আপনারা ওই পাশে দেখতেছেন না নাকি? আমি একটু করে দেখি, দাঁড়ান। কেন আজকে ওই পাশে দেখা যাচ্ছে না কেন? ও, এটা তো আর এক ঝামেলা আমার জন্য। ল্যাপটপটাকে পিছনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন দেখা, কারণ ওই যে মানে ফেসবুকে আপনার কি আছে, পাশে 700 1280 পর্যন্ত নেওয়া যায়, যে কারণে আসলে ওই পাশে লেখাগুলো দেখি দেখা যাচ্ছে না, তাহলে আমাকে লিমিটে রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে যে হি ক্যান মে মাইট গো অথবা হি গোস হবে, তাহলে এখানে উইলের পরিবর্তে আমরা কি বসাবো, ক্যান মে মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারি। তাহলে আমাদের প্রথম জায়গা থেকে আমাদের, অর্থাৎ প্রথম রুলসে প্রেজেন্ট টেন্স হলে আমরা এখান থেকে দুইটা রুলস পেলাম, আবার প্রেজেন্ট টেন্স হলে আরো একটা রুলস কিন্তু আমরা পাবো। তার মানে এখানে কিন্তু একটা রুলসের মধ্যে কিন্তু তিনটা রুলস আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা প্রেজেন্ট টেন্স ঠিক থাকবে, কিন্তু এখানে কি থাকতে পারে, এখানে আপনার ইম্পারেটিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে। ঠিক আছে, মেইন রুলস কিন্তু হচ্ছে যে উইল প্রেজেন্ট ইনডেফিনিট টাইম হচ্ছে, ফিউচার ইনডেফিনিট টাইম হচ্ছে মেইন রুলস, কিন্তু বাকিগুলো হচ্ছে আমরা বসাতে পারি চাইলে। তাহলে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হলে অপর ক্লজটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা ইম্পারেটিভ হতে পারে। আর ইম্পারেটিভ হতে পারে কিরকম, যেমন ধরেন ইফ ইউ কাম, ঠিক আছে, ইফ ইউ কাম যদি তুমি আসো, তাহলে আপনি লিখতে পারেন এরকম যে ব্রিং এ বুক ফর মি। তাহলে দেখেন তো, ইম্পারেটিভ মানে হচ্ছে আমরা জানি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো যদি প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ মানে হচ্ছে আমাদের এখানে কি বলবো, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হলে এখানে আমরা কি বলতে পারি, ইম্পারেটিভও করতে পারি। এখন প্রশ্নকর্তা আপনাকে কোনটা দিবে, প্রশ্নকর্তা আপনাকে যদি ফিউচার ইনডেফিনিট দিয়ে দেয়, তাহলে আপনার তো টেনশন নাই, ফিউচার ইনডেফিনিট অপশন থাকলে কোনো টেনশন নেই। কিন্তু বাকি দুইটা যদি অপশন দেয়, অনেক সময় কিন্তু আপনারা কিন্তু কি হয়ে যাবেন, কনফিউজড হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে কনফিউজ হয়ে যাবেন বলে সেক্ষেত্রে আমি তিনটা কিন্তু একসাথে লিখে দিলাম। তাহলে এই পাঁচটা যদি প্রেজেন্ট টেন্স হয়, ওই পাশে আপনাদের কি হবে, ওই পাশে আপনাদের তিনটা রুলস হতে পারে। তো প্রথম রুলস হচ্ছে আপনার ইফ যুক্ত ক্লজ, সবগুলো কিন্তু রিয়েলে কিন্তু আর কোনো রুলস নেই, তিনটাই আছে। তাহলে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হলে অপর ক্লজটা কি হতে পারে, অপর ক্লজটা আপনার কি হবে, অপর ক্লজটা আপনার প্রিন্সিপাল ক্লজটা আপনার ফিউচার ইনডেফিনিট হতে পারে, অথবা ফিউচার ইনডেফিনিটের উইলের পরিবর্তে আমরা কি বসাতে পারি, ক্যান, মে, মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারি, অথবা আমরা সেখানে ইম্পারেটিভও করতে পারি। তাহলে তিনটা রুলস পেলাম। ঠিক আছে, তার আমাদের মোটামুটি রিয়েলের কিন্তু রুলস গুলো শেষ, রিয়েলের রুলস আমাদের শেষ। এখন আমরা যাবো হচ্ছে আনরিয়েল রুলসের ক্ষেত্রে। তাহলে আমরা এখন যাবো হচ্ছে আনরিয়েলের রুলসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা দেখি আবার আমাদের আগের রুলসেই থাকবে, আগের সিস্টেমেই থাকবে। আপনারা লেখার সময় কিন্তু এভাবেই লিখবেন, আমি যেভাবে লিখতেছি ঠিক সেভাবে লিখবেন। ঠিক আছে, এখন আমরা যাবো হচ্ছে আনরিয়েলের ক্ষেত্রে। আনরিয়েলের ক্ষেত্রে তাহলে আনরিয়েলে কোন টেন্স বসবে বলছিলাম, আনরিয়েলে আমাদের বসবে হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্স আমাদেরকে ইন্ডিকেট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আনরিয়েলে অল টাইম আমাদের পাস্ট টেন্স করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা যে এখন যদি বলি যে আনরিয়েলের ক্ষেত্রে যে রুলস, প্রথমত যে রুলস আমরা করব আনরিয়েলের ক্ষেত্রে, সেটা হচ্ছে
2 নাম্বার, অর্থাৎ আমরা তো প্রথম 1 নাম্বার রুলস আমাদের 3টা রুলস দেখছিলাম। এখন যে আনরিয়েলের ক্ষেত্রে আমরা বাকি রুলসগুলো দেখব। প্রথম নিয়ম হচ্ছে আমাদের এটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, পাস্ট ইনডেফিনিট হলে, তাহলে যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে এই পাশে আমাদের কি বসাতে হবে? এই পাশে আমাদের যেহেতু পাস্ট ইনডেফিনিট, এই পাশে আমাকে পাস্ট ইনডেফিনিট করতে হবে। তাহলে এখানে আমরা যদি লিখি 2 নাম্বার দিয়ে যদি লিখি, তাহলে এই পাশে যদি পাস্ট ইনডেফিনিট 2 নাম্বার দেওয়া দরকার নেই। পাস্ট ইনডেফিনিট হলে এই পাশে লিখবো আমরা সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক মাইট, ঠিক আছে, প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখেন পাস্ট ইনডেফিনিট হলে আমরা এখানে কি বসাবো? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এই যে পাস্ট ইনডেফিনিট হলে বলছি, তাহলে এটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পাশে কি করবো আমরা? উড কুড মাইট। দেখেন আমরা উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, কুডের পাস্ট ফর্ম হচ্ছে কি? ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, মের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, ঠিক আছে। আচ্ছা এখানে বোধহয় আপনারা প্রথম রুলসে দেখেন একটা মাইট বলছিলাম, ওই মাইটটা আপনারা কেটে দিবেন, ঠিক আছে। ওই মাইটটা কেটে দিবেন, ওই মাইটটা এখানে বসবে না, এখানে বসবে। তাহলে পাস্ট ইনডেফিনিট হলে এপাশে কি হবে? এই পাশে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এই পাঁচটা যদি পাস্ট ইনডেফিনিট লিখি, তাহলে আমরা একই উদাহরণ দিয়ে দিব যাতে আমরা বুঝতে পারি। তাহলে ইফ ইউ কেম, তাহলে এখানে কি ছিল? এখানে আমরা লিখছিলাম আই উইল গো, তাহলে এখানে হবে কি এখন? আই উড গো উইথ ইউ, ঠিক আছে। তাহলে ইফ ইউ কাম আই উড গো উইথ ইউ, ক্লিয়ার? তাহলে ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে। তাহলে এখানে পাস্ট ফর্ম, এখানে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, যে কোনো একটা বসাতে পারেন আপনি, উড কুড মাইট যে কোনো একটা বসাতে পারবেন, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে 3 নাম্বার রুলস, সেটা হচ্ছে এখন এই অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, এই অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে পাস্ট পারফেক্ট হলো, অর্থাৎ ইফ ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এই যে উড কুড মাইট, এগুলো সবগুলো ঠিক থাকবে। উড কুড মাইট প্লাস, এখানে যেহেতু এটা পারফেক্ট, আমাকে এটা পারফেক্ট করতে হবে, তাহলে মডেল প্লাস পারফেক্টিভ করতে হবে। তাহলে কি বসাবো? একটা হ্যাভ বসাবো প্লাস ভার্বের পিপি বসাবো, কারণ আমরা জানি হ্যাভ ভার্বের পরে হ্যাভের পরে ভার্বের পিপি হয়। তাহলে এখানে কি বললাম? পাস্ট পারফেক্ট হলে, তাহলে ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট হয়, এ পাশে আমরা করব কি? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি, ঠিক আছে। জাস্ট এটার মধ্যেই, কিন্তু শুধুমাত্র এখানে পারফেক্টের জন্য আমরা একটা হ্যাভ বসাই। আর আমরা জানি পারফেক্টের ক্ষেত্রে আমরা সাধারণত কি করি? আমরা একটা কিন্তু হ্যাভ কিন্তু আমরা কিন্তু নিয়ে আসি মডেলের সাথে। তাহলে পাস্ট পারফেক্ট হলে এখানে করব, তাহলে এটাও সেম জিনিস আমরা এভাবে করব। ইফ ইউ হ্যাড কাম, I would have gone with you, তাহলে if you had come I would have gone with you, তাহলে দেখুন এটা পাস্ট পারফেক্ট, আমাকে এখানে পাস্ট পারফেক্ট করতে হচ্ছে। তার মানে আমাদের প্রিন্সিপাল অর্থাৎ ইফ ক্লজটা যে ধরনের টেন্সে করব, আমাকে প্রিন্সিপাল ক্লজটা কিন্তু আমরা সেই টেন্সেই করতেছি আসলে, ঠিক আছে। এখানে উড কুড মাইট এগুলো কিন্তু না, আপনারা আসলে কিন্তু আমরা কি করতেছি? আমরা আসলে এটা পাস্ট ইনডেফিনিট, সো এটা পাস্ট ইনডেফিনিট, এটা পাস্ট পারফেক্ট, এটাও পাস্ট পারফেক্ট করতেছি, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আপনারা লিখে নেন। এই যে ফেসবুক লাইভে নিলে একটা সমস্যা, স্যাট হ্যাং হয়ে যায়, খুব স্লো হয়ে যায়। আচ্ছা এটা চালু হোক, দেখেন তাহলে দেখেছেন আপনাদের? তাহলে আবার আসেন আমরা পরের রুলসে যাই। তাহলে আমাদের যেহেতু এখানে 3 নাম্বার রুলস শেষ, আমরা এখন 4 নাম্বার রুলসে চলে যাব। সবগুলো কিন্তু রিয়েলের ক্ষেত্রে শুধু ওই একটাই রুলসে, একটা রুলসের মধ্যে 3টা রুলস আসলে, আর কিছু না। আর বাকি সব হচ্ছে আনরিয়েলের ক্ষেত্রে রুলসগুলো।
তাহলে আমরা এখন যদি খেয়াল করি এখানে, তাহলে আমাদের এখানে যদি হিসাব করি আমরা, তাহলে কত নাম্বার গেছিল আমাদের? 3 নাম্বার গেছিল। তাহলে এখন আমরা যদি 4 নাম্বার রুলসটা যদি লিখি, 4 নাম্বার রুলস কিন্তু আগেরটার মতোই, শুধু একটু চেঞ্জ হবে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বারে কি লিখছিলাম মনে আছে? 3 নাম্বারে লিখছিলাম হচ্ছে ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট হলে এখানে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি লিখছিলাম, ওই একই রুল। শুধুমাত্র এখানে এখন হবে কি, যেভাবে লিখবেন, ইফ এর পরিবর্তে হ্যাড বাক্যের শুরুতে আসলে, অর্থাৎ ইফ এর পরিবর্তে হ্যাড বাক্যের শুরুতে আসলে, তাহলে আমরা যদি একটু রুলসটা যদি দেখে আসি, আমরা লিখছিলাম একটু 3 নাম্বার যে রুলসটা লিখছিলাম, ইফ প্লাস আমরা লিখছিলাম এরকম যে না, আমাদের রুলসটা আগে লিখি। রুলসটা হচ্ছে এরকম, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি, এভাবে যদি হয় তাহলে আমাদের এখানে যেটা হবে, যেহেতু এটা দেখেন এটা এটা কিন্তু পাস্ট পারফেক্টই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি, অর্থাৎ পাস্ট পারফেক্টই আছে। সো আমাকে কি করতে হবে, আমার এখানে লিখতে হবে সাবজেক্ট প্লাস ওই আগেরটা 3 নম্বরের রুলসটাই, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি। ঠিক আছে, ওই আগের রুলসটাই, বুঝতে পারছেন? তাহলে আগের রুলসটাই যেহেতু, তাহলে এখানে দেখেন আমরা আগের রুলসটাতে আমরা উদাহরণ লিখছিলাম এরকম না, ইফ ইউ হ্যাড কাম লিখছিলাম না? তাহলে এই যে ইফ আছে, ইফ এর জায়গায় এখানে হ্যাড আছে না? তাহলে এখন আমাদের রুলস অনুযায়ী 4 নাম্বার রুলসটা হচ্ছে ওই 3 নাম্বার রুলসটাই, শুধুমাত্র এখানে একটু পার্থক্য, সেটা হচ্ছে এই হ্যাডটা কোথায় যাবে, এই হ্যাডটা যদি ইফ এর স্থলে যদি চলে আসে, তার মানে এই হ্যাডটা এখানে না বসে আমরা যদি ইফ এর জায়গায় বসাই, তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াবে এরকম, হ্যাড ইউ কাম, তখন কিন্তু আমাদের আর ইফ বসবে না। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে যে 3 নম্বরে লিখছিলাম ইফ ইউ হ্যাড কাম, তাহলে সেখানে এই হ্যাডটা আমরা যদি বাক্যের মধ্যে ইফ এর স্থানে যদি নিয়ে আসি, ইফ এর স্থানে যদি আমরা যদি নিয়ে আসি হ্যাডটাকে, তাহলে আমাদের কিন্তু তাও কিন্তু কন্ডিশন হবে। আপনাদের পরীক্ষায় অনেক সময় দেখবেন ওরা হ্যাড দিয়ে শুরু হয়েছে কোনো সেন্টেন্স, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স শুরু হয়েছে হ্যাড দিয়ে, তখন এই হ্যাড দিয়ে শুরু হওয়ার কারণে অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে হ্যাডটা আসলে কেন বুঝতে। তাহলে মাথায় রাখবেন, হ্যাডটা যদি বাক্যের শুরুতে আসে তাহলে আপনি দেখবেন সেন্টেন্সের কন্ডিশন যাচ্ছে না। তাহলে হচ্ছে কি, হ্যাড ইউ কাম, তাহলে এই বাক্যটা যেটা লিখছিলাম সেম বাক্যটা এখানে আছে, পরে এই বাক্য আমরা লিখছিলাম না, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন উইথ ইউ লিখছিলাম না আমরা এখানে? ঠিক আছে, উইথ ইউ লিখছিলাম। ঠিক আছে, তাহলে এখানে এখানে যেরকম এই যে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন উইথ ইউ, সেম উদাহরণ হচ্ছে এখানে, অর্থাৎ জাস্ট ইফ এর জায়গায় আমরা হ্যাডটা বসাবো, অর্থাৎ ইফটাকে এখানে তুলে দিব, হ্যাডটাকে এখানে নিয়ে আসবো, রিপ্লেস করে হ্যাড ইউ কাম আই উড হ্যাভ গন উইথ ইউ। তাহলে দেখেন 3 আর 4 দুইটা রুলস কিন্তু একই, শুধুমাত্র ইফ এর জায়গায় হ্যাডটাকে নিয়ে আসা, আর কিছুই না। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে মোটামুটি 4টা রুলস, আর একটা রুলস বাকি আছে, 5 নম্বর রুলসে যাই। ভিডিওটা আপনারা দেখতে পারেন, সমস্যা নেই, কিন্তু ভিডিওটা আমি একটু মানে কি কিছু এক্সট্রা কথাবার্তা বলছি, যেগুলোতে এখানে এক্সট্রা কথাবার্তা বলতেছি না, কারণ এখানে তো আমি মানে দেখাইছি, কিন্তু ওখানে তো কিছু এক্সট্রা কথা বলতে হয় কিছুটা, কিন্তু এখানে এক্সট্রা কথা বলা হচ্ছে, আমরা বোঝানোটা ইম্পর্টেন্ট। তাহলে 5 নাম্বার যে রুলস, 5 নাম্বার রুলসটা হচ্ছে ইফ যুক্ত ক্লজে বিভার আকারে ওয়্যার হলে, অর্থাৎ ইফ যুক্ত ক্লজে যদি বিভার আকারে যদি ওয়্যার হয়, তাহলে দেখেন তো ওয়্যারটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সেম আমরা এখানে লিখবো কি, আমরা এখানে লিখবো সাবজেক্ট প্লাস ওই আগের রুলসটাই, অর্থাৎ 2 নাম্বার রুলসটাই, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে 2 নাম্বার রুলসে ছিল কি, এই পাশেটা পাস্ট ইনডেফিনিট হলে এই পাশেটা কি সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা জানি ওয়্যার হচ্ছে পাস্ট ইনডেফিনিটের সাধারণত বসাই। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এই 5 নাম্বার যে রুলস, এই 5 নাম্বারটা আপনাকে ধরে নিতে হবে এই বাক্যটা আপনার কখনোই হওয়া সম্ভব না বা করা সম্ভব না। ঠিক আছে, অর্থাৎ এখানে যে বাক্যটা আমরা লিখবো এখন, সেই বাক্যটা আপনাকে ধরে নিতে হবে বা বুঝতে হবে সেই বাক্যটা হওয়া কখনোই সম্ভব না। যখনই কোনো বাক্যের মধ্যে ওয়্যার থাকবে ইফ ক্লজের মধ্যে, তখন বুঝবেন ওই বাক্যটা আপনার দ্বারা কখনোই করা সম্ভব না, যদিও সম্ভব হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে সেটা কখনোই সম্ভব না। যেমন আপনি যদি লিখে নেবে হবে, ইফ আই ওয়্যার এ বার্ড, তাহলে আপনার দ্বারা কি কখনোই কি পাখি হওয়া সম্ভব? সম্ভব না। যদি হতাম, আমরা বলি কি, যদি আমি যদি পাখি হতাম, তাহলে কি করতাম, আই উড
ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে আমি যদি পাখি হতাম তাহলে আমি কি করতাম, আমি আকাশে উড়ে বেড়াতাম। তাহলে আমার দ্বারা কি পাখি হওয়া সম্ভব? ইদানিং একটা সমস্যা করছি, লাইটগুলো এত কাঁপাকাঁপি করে। লাইট বেশি দিলেও তারা দেখেন। তাহলে এই যে ইফ যুক্ত ক্লজটা যদি কি হয়, ইফ যুক্ত ক্লজ যদি ওয়্যার থাকে তাহলে আমাদের বুঝতে হবে এই বাক্যটা কখনোই হওয়া সম্ভব না। কারণ আপনি যদি বলেন এভাবে, ইফ আই ওয়্যার এ কিং, এখন বলতে আপনি তো রাজা হতেও পারেন, এখন হতে পারেন ঠিক আছে, আমি মনে নিলাম আপনি হতে পারেন, কিন্তু যেহেতু আমরা ইফ যুক্ত ক্লজে ওয়্যার বসাইছি তার মানে ধরে নিতে হবে এই বাক্যটা আমার দ্বারা কখনো সম্ভব না। জাস্ট আমি একটা আমার একটা ইমাজিনেশন জাস্ট প্রকাশ করলাম। তাহলে ইফ আই ওয়্যার এ কিং, এখন আপনি কি করতেন এটা আপনি ভালো জানেন। এখন আপনি বলেন আই উড মেরি এ কুইন, ঠিক আছে। আপনি আপনার মতো আপনি কুইনকে বিয়ে করবেন নাকি কাকে কি করবেন, নাকি আপনি গরিবদেরকে সাহায্য করবেন, সেটা হচ্ছে আপনার বিষয়, ঠিক আছে। ইফ আই ওয়্যার আর রিচ আই উড হেল্প দ্য পুয়ার, যেভাবে করেন, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার একটা জাস্ট ইমাজিনেশন বা আমার একটা আখ্যান। এখন 5 নম্বরে কিন্তু আমরা আরেকটা লিখবো, সেজন্য আমি এটা নিচেটা মুছে দিচ্ছি। তাহলে 5 নম্বরে যেটা সেটা হচ্ছে আমরা এখন বলছি বিভার প্রকারে যদি ওয়্যার থাকে, এখন আমরা যদি বিভার প্রকারে ওয়্যার না থাকে যদি আমাদের কি থাকে, অর্থাৎ বিভার প্রকারে যদি ওয়্যার না থাকে যদি কি থাকে, হ্যাড বিন থাকে। যদি কোনো বাক্যে যদি আমাদের যদি হ্যাড বিন থাকে, তাহলে ওয়্যার না থাকে যদি হ্যাড বিন থাকে, তখন আমরা কি করবো, দেখুন তো হ্যাড বিন মানে কি পাস্ট পারফেক্ট না। তাহলে আমি আগেই বলছিলাম এটা পাস্ট ইনডেফিনিট, এটাও পাস্ট ইনডেফিনিট রাখছি, কিন্তু এটা পাস্ট পারফেক্ট, এটাও পাস্ট পারফেক্ট রাখতে হবে। তাহলে যখনই আমরা হ্যাড বিন বসাবো ওয়্যার এর পরিবর্তে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এখানে আসবে সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাড বলতেছি উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি, ঠিক আছে, হ্যাড প্লাস ভার্বের পিপি। তাহলে দেখেন তো এই পাশের দুটো রুল অর্থাৎ এই পাশের রুলস গুলো সবগুলো কিন্তু এই দুটো রুলস এর মধ্যেই আছে, ঠিক আছে। যদিও এখানে এখানে 4টা রুলস আপনি পড়তেছেন বা 5টা রুলস পড়তেছেন, কিন্তু রুলস আসলে কয়টা, রুলস আসলে 2টা। এই পাশে একটা পাস্ট টেন্স হলে এই পাশে একটা উড কুড মাইট প্লাস ভার্বের বেসম, এই পাশে একটা পাস্ট পারফেক্ট হলে এই পাশে উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি, ঠিক আছে। তাহলে এখানে যে হ্যাভ প্লাস ভার্বের পিপি লিখছে মাথা রাখেন, একটু পরে আমরা পড়বো এই জায়গাটার নাম হচ্ছে মানে মডেল প্লাস হ্যাভ থাকলে সেটার নাম হয় মডেল প্লাস পারফেক্টিভ, ঠিক আছে। গতকাল একটা ওই যে 34 নম্বর কোয়েশ্চেনে মেবি আমরা দেখছিলাম যে একটা মাস্ট হ্যাভ দিয়ে আমরা একটা কোয়েশ্চেন করছিলাম, সেগুলো হচ্ছে আপনার মডেল প্লাস পারফেক্টিভ, যেগুলো আজকে মডেল ভার্বের মধ্যে পড়বো। তাহলে বুঝতে পারছেন, তাহলে মোটামুটি আমাদের কিন্তু কন্ডিশনাল কিন্তু মোটামুটি মোটামুটি না প্রায় কিন্তু শেষ। আপনারা এখন যদি এই 5টা রুল যদি আপনারা যদি মাথা রাখতে পারেন, ঠিক আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারবো যে আপনার কন্ডিশনালে যদি যে কোনো ধরনের কোয়েশ্চেন হোক, আপনি যদি ধরতে পারেন তাহলে আপনি কন্ডিশনাল আপনার ভুল হবে না কখনোই। অর্থাৎ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই 5টা রুলস এর মধ্যে আপনার যদি আপনি যদি বুঝতে পারেন, এই 5টা রুল যদি আপনি পরীক্ষার হলে যদি ধরতে পারেন যে 5টা রুলস কোন রুলস এর মধ্যে আছে, আপনার কন্ডিশনাল থেকে আর কোনোদিন প্রশ্ন ভুল হবে না। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে আপনার গ্যারান্টি সহকারে বলতে পারবো, ঠিক আছে। তাহলে এই যে কথা আমরা আজকে কিন্তু মোটামুটি এখন কিন্তু মোটামুটি কি করছে, এখন পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি কন্ডিশনালটা আমরা শেষ করছি, ঠিক আছে। এখন আমাদের আরেকটা কিন্তু টপিক বাকি আছে, সেটা হচ্ছে মডেল মানে মডেলস বা হচ্ছে অক্সিলারি পার্টটা আমরা কিন্তু পড়বো। তাহলে আমাকে এখন বলেন, আগে বলেন যে আপনারা কন্ডিশনাল আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, বা বুঝেন না এরকম কোনো অপশন আপনাদের মানে বুঝেন না কোনো রুলস আছে কিনা। আপনারা বলেন, মানে কন্ডিশনালে বুঝেন নাই এমন কোনো রুলস আছে কিনা। কারণ আমি আগেই বলছি যে ক্লাসের পর ক্লাসে শেষ করে ফেলেন। তাহলে আমি তাহলে কিছু কোয়েশ্চেন বের করি, কোয়েশ্চেন গুলো বের করে আপনাদেরকে বুঝতে পারবেন আপনারা। কন্ডিশনস
287। দেখেন আমরা কিছু কোয়েশ্চেন আসলে অ্যানালাইসিস করতে আমরা অক্সিলিয়ারি বা বাস্কেট ছোট জিনিস, সেজন্য এটাতে মানে খুব একটা ঝামেলা হবে না আপনাদের। আমরা যেহেতু কন্ডিশনালটা আমাদের প্রায় সময় পরীক্ষা কিন্তু আপনারা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু পাবেন। সো আমি কিছু এক্সারসাইজ স্টেপ করাই, তাহলে আপনারা এক্সারসাইজগুলো একটু দেখেন, আপনারা বলবেন। আচ্ছা, আপনারা রেসপন্স করতেছেন না কেন আসলে? আমি বুঝলাম না আসলে। আপনারা কি আছেন আদৌ? আমি আসলে দেখতে পাচ্ছি না, কারণ আমার ওই যে গ্রুপটা চালু হচ্ছে না, কারণ একটাতে আপনার তো চলতেছে লাইভ, সেজন্য মানে গ্রুপ চালু হচ্ছে না। আপনারা রেসপন্স করতেছেন না কেন? যে সমস্যা থাকলে বলতে, যে সমস্যা আছে কিনা সেটাও বলতেছেন না। যা মনে হচ্ছে আমার ডিভাইস, ল্যাপটপ চেঞ্জ করতে হবে, ডেস্কটপে যাইতে হবে, খুব পেইন দিচ্ছে। হ্যালো বাবুরা, আছেন? আপনারা কোথায় যে যান? এই ক্লাসটা আপনাদের অনেকদিন ধরে ঘুরছে, সেজন্য আমি আজকে যদিও অসুস্থ, তারপর আমি ক্লাসটা নিচ্ছি। যে ঠান্ডার জন্য একটু প্রবলেম আছে, যে কারণে তারপর ক্লাস করার এটা অনেকদিন ধরে আপনাদের এই টপিকটা ঘুরতেছে। মেবি ওই যে আলভি ভাই আসার জন্য মেবি ওয়েট করতেছিলাম। আচ্ছা, আমি কোয়েশ্চেনগুলো লিখি, আপনারা দেখেন। প্রথমত হচ্ছে বইটাকে ঝুলাই দিই। দেখেন, প্রথম কোয়েশ্চেন, ওয়াটার বয়েলস ড্যাশ দেওয়া আছে, ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস না সেন্টিগ্রেড, ও যা হবে সেন্টিগ্রেড। এখন অপশন দিছে তারা, এ নাম্বার আনলেস, বি নাম্বার আনটিল, সি নাম্বার ইফ, ডি নাম্বার অলদো। তাহলে এই জায়গার মধ্যে আমরা যদি এখন যদি খেয়াল করি, তাহলে এই জায়গায় যদি আমরা যদি খেয়াল করি এখানে যে আমাদের ওয়াটার ভয়েস। আচ্ছা, আপনারা কি আসলে রেকর্ডিং মানে লাইভটা কি হচ্ছে? আমার আসলে ডিভাইস দেখতে পাচ্ছি না। চলছে তো, ঠিক আছে, চলতেছে। আপনারা গেলেন কই সবাই? আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে আমরা আসলে বুঝতেছি আপনারা মানে লাইভকে দেখতে পাচ্ছেন কিনা। তাহলে ওয়াটার বয়েলস ইউ ড্যাশ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড। তাহলে এখানে আমাদের আনলেস হবে না, তাহলে ওয়াটার বয়েলস আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস মানে হচ্ছে যদি না, আনটিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না, ঠিক আছে। ইফ হচ্ছে যদি, অলদো মানে হচ্ছে যদিও, ঠিক আছে। তাহলে আমরা এগুলো সাধারণত জানি যে অলদো মানে হচ্ছে যদিও, যদিও থেকে যেটা হয় সেটা হচ্ছে সত্ত্বেও। তাহলে দেখেন, ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা যখন আনলেস বসাই, তাহলে আমাদের বাক্যটা কি দাঁড়ায়? যদি তুমি এটিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত না করো তাহলে ওয়াটার বয়েল হবে। তাহলে বাক্যটা কেমন কেমন না? তাহলে ওয়াটার বয়েল হতে গেলে আমরা কি করতে হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমাকে সেটা উত্তপ্ত করতে হবে। তাহলে আমাদের প্রথম অপশন এখানে বাদ। আনটিল, যতক্ষণ পর্যন্ত না তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি এটার তাপমাত্রা করো, তাহলে ওয়াটার বয়েলস হবে। তা ওয়াটার ফুটবে এটা আমি বলতে পারবো না, তাহলে এটাও বাদ। তাহলে যদি তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে মানে কি দাও, তাপ দাও, তাহলে তোমার কি হবে? তাহলে তোমার ওয়াটার বয়েলস হবে। তাহলে আমার বাক্যটা কিন্তু এখানে কিন্তু ইফ দিয়ে কিন্তু শুদ্ধ। তাহলে এখন কিভাবে বুঝবো এখানে ইফ বসবে? তাহলে আমার বাক্যটা কি করতে হচ্ছে, দেখেন এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে না? তাহলে আমি যদি এখানে যদি ইফ বসাই, তাহলে খেয়াল করেন তো, ইফ ইউ হিট, ঠিক আছে,
তাহলে এই পাশে কিন্তু এই পাশে কি আছে, এই পাশে প্রেজেন্ট আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আছে এখানে, প্রেজেন্ট ফর্ম। আমি বলছিলাম ওই পাশে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হলে এই পাশে প্রেজেন্ট ফর্ম বসতে পারে বলছিলাম, তাহলে ওই রুলসটাই। তাহলে এই পাশে যদি প্রেজেন্ট টেন্স, তার মানে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স, আর এই পাশেরটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমাদের ইফ এখানে কারেক্ট। অল দো হবে না, কারণ অল দো বসালে আমরা সাধারণত বাক্যটা বিপরীত বুঝাইতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কোয়েশ্চেন গেল। দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখে একটু, এটা কিন্তু 24তম বিসিএস এর কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ইফ এ রুবি is heated it is heated it is heated it, ঠিক আছে, ড্যাশ temporarily temporarily tempo tempor আচ্ছা temporarily temporarily lost its color, lost its color। তাহলে এখানে অপশন আছে, এ নাম্বার অপশন আছে কি উড, বি নাম্বার অপশন আছে উইল, সি নাম্বার অপশন আছে ডাস, ডি নাম্বার অপশন আছে হচ্ছে হ্যাজ। তাহলে আমরা এখানে চারটা অপশন থেকে আমরা দেখি, তাহলে ইফ এ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইটস কালার। তাহলে এখন দেখেন তো আমরা ইফ যুক্ত ক্লজটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে ইফ যুক্ত ক্লজটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা কি করব, ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্সে আমাদের কি করতে হয়, এখানে উইল প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ক্যান কুড মে অথবা ক্যান মে অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমার অপশনে কি আছে, উড তো হবে না কারণ এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম হবে না। উইল হতে পারে, ডাস হবে না কারণ ডাস দিয়ে কিন্তু আমরা এগুলো করবো না, হ্যাজও বসবে না। তো আমাদের বাক্য শুদ্ধ হচ্ছে বি নাম্বার। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু সেকেন্ড কোয়েশ্চেন গুলো নিয়ে একটু, অর্থাৎ সেকেন্ড রুলস গুলো নিয়ে দেখি, অর্থাৎ আনকন্ডিশনালের আনরিয়েলের রুলস গুলো নিয়ে দেখি। 287। তাহলে আমরা একটা ওই রুলস গুলো থেকে একটু করি, সেটা হচ্ছে, তাহলে দেখেন, ইফ আই হ্যাড known you, if I had known you, comma, না কমা নাই, you were coming ড্যাশ। তারা বলছে এটা হচ্ছে 23তম বিসিএস এর কোয়েশ্চেন। তারা অপশন দিচ্ছে, এই নাম্বার অপশন দিচ্ছে তারা, I would go to the station, I would go to the station। ঠিক আছে, বি নাম্বার অপশন দিচ্ছে তারা যে I had gone to the station। সি নাম্বার তার অপশন দিছে I would have gone to the station। ডি নাম্বার অপশন হচ্ছে I would be going to the station। তাহলে এখন আমরা যদি এখানে যদি খেয়াল করি, আমরা যদি দেখি ইফ যুক্ত ক্লজটা কি আছে, ইফ যুক্ত ক্লজটা আছে প্রেজেন্ট, কি আছে প্রেজেন্ট, বলেছে পাস্ট পারফেক্ট। তাহলে যেহেতু এখানে পাস্ট পারফেক্ট আছে, তাহলে আমাকে দেখতে হবে উড কুড মাইট প্লাস হ্যাভ আছে কোন জায়গায়। তাহলে এখানে আছে উড এর পরে গো, তাহলে এটা হবে না। এখানে হ্যাড সরাসরি আছে, হবে না। তাহলে এখানে উড হ্যাভ আছে, উড হ্যাভ গন আছে, তাহলে আমার এটা বাক্য শুদ্ধ হতে পারে। এটা উড বি আছে, হবে না। তো আমাদের বাক্য শুদ্ধ হচ্ছে সি নাম্বার। তাহলে আপনারা কিন্তু এই জিনিসগুলো যদি, অর্থাৎ রুলস গুলো যদি মাথায় রাখে, আপনারা কিন্তু দেখার সাথে আপনারা উত্তর করতে পারবেন। এইগুলো থেকে আপনি সময় নিতে পারবেন না খুব বেশি, কারণ কমন জিনিসগুলোতে আপনি যদি সময় নিয়ে নেন, তাহলে আপনি কিন্তু কি
আপনি কিন্তু লুজার হবেন, কারণ আপনাকে কিন্তু অল্প সময়ে আপনাকে কিন্তু আনসার করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আসেন আমরা মোটামুটি কয়েকটা কোয়েশ্চেন দেখলাম। এই ধরনের কোয়েশ্চেনে কিন্তু আপনার পরীক্ষায় আসবে, সো আপনাকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো কি করতে হবে, মানে মাথায় রাখতে হবে। রুলস মাথায় রাখলে, ওই 5টা রুলস মাথায় রাখলে আপনার কিন্তু কন্ডিশনে আটকানোর মতো কোনো ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে না। ঠিক আছে, তাহলে আমরা যাব হচ্ছে এখন তাহলে দেখেন মোটামুটি আমরা এখন যাবো হচ্ছে আমাদের মানে মডেল অক্সিলারিতে। এখন মডেল অক্সিলারিতে যাওয়ার আগে আমরা কিছু জিনিস আগে একটু দেখে আসি। সেটা হচ্ছে আমরা দেখেন আমরা একটা ভার্বের চার্ট করছিলাম, মনে আছে? একটা ভার্বের একটা চার্ট করছিলাম। সেই ভার্বের চার্টের মধ্যে আমরা দুভাবে বলছিলাম, একটা হচ্ছে ফাইনিট, নন ফাইনিট। বলছিলাম হচ্ছে ফাইনিট, আর একটা হচ্ছে নন ফাইনিট। তারপর আমরা ফাইনিটের মধ্যে পাইছিলাম আবার কয় প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, আরটা হচ্ছে অক্সিলিয়ারি। প্রিন্সিপাল ভার্ব নিয়ে আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা কিন্তু মানে ব্যাখ্যা করছি, সেটা আমি লিখতে, আমাদের যেহেতু আজকে অক্সিলিয়ারি বিষয় নিয়ে, তো আমরা প্রিন্সিপাল আমরা পাইছিলাম হচ্ছে আপনার ওই যে প্রিন্সিপালে পাইছিলাম ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব এভাবে করে পাইছিলাম, আবার ট্রানজিটিভের অনেকগুলো ভাগ পাইছিলাম। সেম ভাবে অক্সিলিয়ারি ভাগ পাইছিলাম আমরা দুইটা, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। এখানে কিন্তু মডেল না, মডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি পাইছিলাম আমরা তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে টু বি ভার্ব, যেখানের মধ্যে ছিল হচ্ছে আপনার কি এম, ইজ, আর, ঠিক আছে, ওয়াজ, ওয়ার আমরা পাইছিলাম। আর একটা পাইছিলাম টু ডু ভার্ব। টু ডু ভার্বের মধ্যে পাইছিলাম আমরা হচ্ছে ডু, ডাস, ডিড। তারপর পাইছিলাম টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের মধ্যে পাইছিলাম হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে, তো আমরা এই ধরনের পাইছিলাম টু বি অর্থাৎ প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে আমরা ভেবে পাইছিলাম। ঠিক আছে, আচ্ছা নিচে না লিখে আমরা উপরের দিকে লিখি, আমাদের আপনাদের বুঝতে সুবিধা হবে। মানে এই জিনিসটা লিখবো যেটা আমাদের আজকে অক্সিলিয়ারি পার্টটা আমাদের আসলে মেইন পার্ট, তো আমরা অক্সিলিয়ারি থেকে শুরু করি। তাহলে অক্সিলিয়ারি যদি লিখি প্রথমে, তাহলে অক্সিলিয়ারিকে আমরা পাইছি হচ্ছে কয় ভাগে, দুই ভাগে। এক হচ্ছে প্রাইমারি, প্রাইমারিকে ভাগ করছি আমরা তিন ভাগে। একটা হচ্ছে টু ডু ভার্ব, না টু বি ভার্ব, যেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপর হচ্ছে টু ডু ভার্ব, টু ডু ভার্ব মানে হচ্ছে ডু, ডাস, ডিড। ঠিক আছে, তারপর হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে আমরা বলছি প্রাইমারি অক্সিলারি। আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি ভাগ করা যাবে দুই ভাগে, এক কোর মডেল, দেন হচ্ছে সেমি মডেল। সেমি মডেল, তাহলে মডেল ভাগ অক্সিলারি ভাগ করা যাচ্ছে দুই ভাগে, কোর মডেল, সেমি মডেল। এখন কোর মডেলগুলো কি কি? কোর মডেলগুলো হচ্ছে আপনার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। তারপর হচ্ছে মাস্ট, তারপর হচ্ছে হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু। ঠিক আছে, মানে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এইগুলো এখানে বসানোর দরকার নাই, এগুলো এখানে বসাবো না, কারণ এটা সেমি মডেলে ফেলে দিব। তাহলে হচ্ছে কি, অর্থাৎ শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, তারপর হচ্ছে আপনার নিড, তারপর হচ্ছে ডেয়ার, ঠিক আছে, তারপর হচ্ছে অট টু, অট টু। ঠিক আছে, তাহলে হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, অট টু। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো হচ্ছে আপনার কোর মডেলের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, এগুলো হচ্ছে কোর মডেলের ভিতরে। এগুলো আবার অনেকগুলো ভাগ আছে, সিঙ্গেল মডেল, পেয়ার্ড মডেল,
তারপর হচ্ছে CO2 মডেল, অনেকগুলো ভাগ আছে কিন্তু আমি ওই ভাগের মধ্যে যাচ্ছি না, আমরা সরাসরি আমাদের দরকার। তাহলে এখানে আরো আসবে, সেটা হচ্ছে R2 আসবে, হেড ব্যাটার, হেড রেদার, উড ব্যাটার, তারপর হচ্ছে উড রেদার, এভাবে আসবে। আর সেমি মডেল গুলো হচ্ছে, আসলে সেমি মডেল গুলো কিন্তু মডেল না, এগুলোকে আমরা মডেল হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। যেমন ধরেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস টু। সেম ভাবে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস টু। তার মানে এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, আমাদের অর্থাৎ টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব গুলা কিন্তু আমরা কি করি, টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব গুলা কিন্তু আমরা মডেল ভার্ব হিসেবে ব্যবহার করি। যখন বলি আমরা এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ঠিক আছে, তখন সেগুলো কিন্তু সেমি মডেল হিসেবে ব্যবহৃত হয়। আর একটা আছে ইউজড টু, ইউজড টু, কারণ এখানে প্রত্যেকটা জিনিসে কিন্তু এখানে কিন্তু ভাগগুলো আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অক্সিলারি একটা প্রকারভেদ। সেটা হচ্ছে অক্সিলারিকে ভাগ করা দুই ভাগে, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিকে ভাগ করা তিন ভাগে, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু বি ভার্বের মধ্যে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর টু ডু ভার্বের মধ্যে হচ্ছে কি ডু, ডাজ, ডিড। আর টু হ্যাভ ভার্বের মধ্যে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডেল অক্সিলারি ভাগ করলে মডেল অক্সিলারি হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে কোর মডেল, সেমি মডেল। আর কোর মডেল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, অট টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, তারপর হচ্ছে উড বেটার, উড রেদার, ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলো আসবে। আর সেমি মডেল হচ্ছে যেগুলো আসলে মডেল ভার্ব না, কিন্তু আমরা মডেল ভার্ব হিসেবে ইউজ করি। যেমন ধরেন এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, ঠিক আছে। আমরা এই ধরনের সাধারণত বাক্যগুলো কিন্তু আমরা কিন্তু বাক্যগুলোতে কিন্তু এই মডেল ভার্বগুলো কিন্তু ইউজ করি এবং এই অক্সিলারি গুলো কিন্তু ইউজ করি, ঠিক আছে। তাহলে এখন আমরা আসি ডিটেলসে, মডেল অক্সিলারি গুলো আমরা কখন কোনটা কোন জায়গায় বসাবো। তাহলে আমরা দেখি এবার মডেল অক্সিলারি আমরা আসলে কোনটাকে কোন জায়গায় আমরা বসাবো, ঠিক আছে। তাহলে আসেন, প্রথমত হচ্ছে আমরা যাই হচ্ছে আমাদের ক্যানের ব্যবহারের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, ক্যানে যাওয়ার আগে আমরা আচ্ছা ক্যানটাই করি আগে, তারপর আমরা বাকিগুলো করব। তাহলে দেখেন, প্রথমে লিখবেন হচ্ছে ক্যানের ব্যবহার, ক্যান এর ব্যবহার। তাহলে প্রথমে যদি আসে ক্যানের ব্যবহারের মধ্যে, ক্যানের ব্যবহারের মধ্যে প্রথম যে জিনিসটা আসবে, ঠিক আছে, তাহলে আপনারা এভাবে লিখতে পারেন চাইলে, অর্থাৎ ক্যান মাঝখানের দিকে দিয়ে এভাবে লিখতে পারেন, আমরা যেভাবে যেভাবে সুবিধা, ঠিক আছে। ক্যানের ব্যবহার প্রথম হচ্ছে অনুমতি বোঝালে, অর্থাৎ অনুমতি বোঝালে আমরা কি করি, আমরা ক্যান বসাই, ঠিক আছে। যেন আমরা অনুমতি যদি বলি, তাহলে আমরা সেখানে সাধারণত বলি, অর্থাৎ অনুমতি যদি বোঝাই সেখানে আমরা বলি কি, ক্যান আই ইউজ ইউর পেন। তাহলে ক্যান আই ইউজ ইউর পেন, তাহলে হচ্ছে কি ক্যান আই ইউজ ইউর পেন। তাহলে এখানে দেখেন, আমি কি আপনার বা আমি কি তোমার কলমটি ব্যবহার করতে পারি। তাহলে এখানে কারো কাছে অনুমতি চাওয়া বোঝাচ্ছে। তাহলে যেহেতু অনুমতি চাওয়া বোঝাচ্ছে, সেখানে আমরা কি বোঝাতে পারি, আমরা ক্যান বসাতে পারি, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে এরপরে প্রথম হচ্ছে আমরা ক্যান এটা বসে, আরেকটা হচ্ছে ক্যান বসাতে আমরা ক্ষমতা প্রকাশে, মানে আমার সক্ষমতা আছে কিনা, ঠিক আছে, সেই সক্ষমতা, তার সক্ষমতা, ক্ষমতা বা সামর্থ্য প্রকাশে কিন্তু আমরা কি বসাতে পারি, ক্যান বসাতে পারি। যেমন ধর আমরা এখানে যদি বলি, যেমন ধরেন হি ক্যান ওয়াক ফাস্ট, তাহলে সে দ্রুত দৌড়াতে পারে, তাহলে তার ক্ষমতা বা সক্ষমতা বোঝাচ্ছে এখানে। তাহলে প্রথমটা হচ্ছে আমরা অনুমতি বুঝাইছি, পরেরটা হচ্ছে কি আমাদের এখানে কি, অর্থাৎ হি ক্যান ওয়াক ফাস্ট, তাহলে হচ্ছে কি সে দ্রুত দৌড়াতে
পারে বা সে দ্রুত হাঁটতে পারে। তাহলে হচ্ছে কি হি ক্যান রান ফাস্ট, হি ক্যান ওয়াক ফাস্ট, যাই বলি সে হচ্ছে কি সে দ্রুত হাঁটতে পারে, সে দ্রুত কি করতে পারে, সে দ্রুত দৌড়াতে পারে। ঠিক আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে সক্ষমতা। এখন আপনার এটা তো সক্ষমতাটা আপনার পজিটিভ বুঝেছে, নেগেটিভও হতে পারে। আমরা যদি বলি হি ক্যানট ওয়াক ফাস্ট, তাহলে কি করতে পারি, সে দ্রুত দৌড়াতে পারে না। তাহলে এটাও কিন্তু এক ধরনের ক্ষমতা বা সামর্থ্য, কারণ সে কম দৌড়াতে পারে, মানে সে কম মানে দ্রুত হাঁটতে পারে। ঠিক আছে, তাহলে সেটাও কিন্তু তার একটা ক্ষমতা বোঝাচ্ছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে। ঠিক আছে, তারপরে আসেন আরেকটা হতে পারে, সেটা হচ্ছে আমাদের পারসেপশন। অর্থাৎ পারসেপশন বলতে যেটা বোঝায়, সাধারণত আমরা যেগুলা কি করি, যেগুলো সাধারণত আমরা সাধারণত আমাদের কি করি, আমাদের ওই মানে ইন্দ্রিয় দ্বারা সাধারণত যে জিনিসগুলো আমরা গ্রাহ্য করতে পারি বা ইন্দ্রিয় দ্বারা যেগুলো আমরা করতে পারি, যেমন ধরেন আমরা যদি বলি, যেমন ধরেন আই ক্যান হিয়ার দ্য মিউজিক, হিয়ার দ্য মিউজিক, তাহলে আমি কি করতে পারি, আমি মিউজিকটি শুনতে পারি। ঠিক আছে, আই ক্যান হিয়ার দ্য মিউজিক, আমি মিউজিকটি শুনতে পারি। তাহলে এই যেখানে ক্যান বসলাম সেটা কি পারসেপশন। তাহলে আমরা হিয়ার কিন্তু আমরা কি করি, আমরা কান দিয়ে কিন্তু হিয়ার করতে, আমাদের একটা আমাদের কি আমাদের কিন্তু পারসেপশন মানে হচ্ছে আমরা ইন্দ্রিয় দ্বারা কি করতেছি, আমরা কিন্তু গ্রাহ্য করতে পারতেছি। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা কি বসাতে পারি, ক্যান বসাতে পারি। ঠিক আছে, আবার যেমন আরেকটা হচ্ছে আপনাদের দক্ষতা বোঝালে, তাহলে দক্ষতা, এখানে দক্ষতার ক্ষমতা দুটোই কিন্তু অর্থাৎ সামর্থ্য দুটোই কিন্তু প্রায় সেম। সেটা যেমন আমরা যদি বলি আই ক্যান ডু দ্য ওয়ার্ক প্রপারলি, তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক প্রপারলি, তাহলে আমি কাজটি কি করতে পারি, আমি কাজটি যথাযথভাবে করতে পারি। তাহলে এটা দক্ষতা বা সমতা, কারণ প্রপারলি কাজ হতো, কোনো একটা কাজ প্রপারলি সেই করতে পারে যে সাধারণত দক্ষ। ঠিক আছে, তাহলে এই বাক্যগুলো অর্থাৎ ক্যান কিন্তু আমরা কিন্তু এই চারটা জায়গায় কিন্তু আমরা বসাতে পারি। আরো কয়েকটা জায়গায় আছে, যেমন ধরেন আপনার এখানে যদি বুঝি আমরা প্রস্তাব বুঝালে, কিন্তু আমরা কি বসাতে পারি, ক্যান বসাতে পারি। এখন প্রস্তাব বুঝালে কিভাবে বুঝাবো, ঠিক আছে, তাহলে প্রস্তাব মানে হচ্ছে আমি এখানে কাউকে যদি কোনো কিছু প্রস্তাব দিই, তাহলে দেখেন আমি এটা মুছে দিই, আই ক্যান রেন্ট এ কার, ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট। তাহলে এখানে হচ্ছে এখানে প্রস্তাব দিছে মানে কি, তুমি যদি চাও তাহলে আমি কি করতে পারি, আমি একটা কার রেন্ট করতে পারি। তাহলে হচ্ছে এখানে প্রস্তাব বোঝাচ্ছে কাউকে কোনো কিছু প্রস্তাব দিছে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো আমরা বললাম যে ক্যান এর ব্যবহারের ক্ষেত্রে অনুমতি বুঝালে অর্থাৎ প্রস্তাব বুঝালেও বসাতে পারি, অনুমতি বুঝালেও বসাতে পারি, ক্ষমতা, পারসেপশন, দক্ষতা, এইসব বুঝালেও কিন্তু আমরা কিন্তু বসাতে পারি ক্যান। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন ক্যান এর সাথে কিন্তু একটা কিন্তু কন্ট্রাডিক্টরি বিষয় আছে। সেই কন্ট্রাডিক্টরি বিষয়টা হচ্ছে আপনার কুড, কুড বলতেছি মেটা হচ্ছে কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরি কারণ আপনি যেখানে ক্যান বসাতে পারতেন সেগুলো কিন্তু সেখানে কিন্তু আপনি মে বসাতে পারেন। আপনি বললেন অনুমতির জন্য, ঠিক আছে, ক্যান আই ইউজ ইউর পেন বলেন, তো সেখানে আপনি বলতে পারেন মে আই ইউজ ইউর পেন বলতে পারেন, সমস্যা কি? ঠিক আছে, তাহলে যেখানে ক্যান বসাতে পারি সেখানে কিন্তু আমরা মে বসাতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কিন্তু ক্যানে বসাবেন। ঠিক আছে, তাহলে আমরা কোন জায়গায় আমরা এখন মে বসাবো সেই জিনিসগুলো একটু দেখে আসি। অর্থাৎ এখন দেখবো হচ্ছে মে এর ব্যবহার, মে এর ব্যবহার। তাহলে মে এর ব্যবহারের মধ্যে আমরা যদি দেখি, প্রথমত হচ্ছে মে আছে, আমি পাশে করে লিখি, ওই পাশে উদাহরণ লিখবো মে। তাহলে মেটা আমরা কোন কোন জায়গায় বসাই, সাধারণত আমরা যেখানে করবো সেটা হচ্ছে মানে ইনফর্মাল কোনো কিছু যদি আমরা যদি বুঝাই, বা ওই যে বললাম অনুমতি বুঝাতে ইনফর্মালি যদি বলি, তাহলে সেখানে আমরা কি করতে পারি, সেখানে আমরা মে বসাতে পারি। ঠিক আছে, যেমন ধরেন আমরা একটু আগে বলছিলাম না যে মে ক্যান আই ইউজ ইউর পেন, তাহলে আমরা যদি বলি মে আই ইউজ ইউর পেন, তাহলে মে আই ইউজ ইউর পেন, তাহলে এটাও কিন্তু কি আমরা কিন্তু কি বসাই, ইনফর্মালি বা কোনো কিছু অনুমতি নিতে আমরা সাধারণত বোঝাই। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার আমরা আবার আরেকটা বোঝাই সাধারণত কিন্তু আমরা অনুমতি অর্থাৎ ফর্মালি অনুমতি বোঝাই, যেমন আমরা বলি না মে আই কাম ইন, তাহলে আমরা কি ফর্মালি কিন্তু কি করতেছি,
মে আই কাম ইন, তাহলে ফর্মালি আমরা কি করতেছি, আমরা কিন্তু অনুমতি নিচ্ছি। তাহলে মে আই কাম ইন, তাহলে ফর্মালি নিচ্ছি। অর্থাৎ ইনফর্মাল এবং ফর্মাল দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা মে বসাতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু খুব একটা কিন্তু ঝামেলা নাই। তারপর দেখেন আরেকটা হচ্ছে মে, আরেকটা বসতে পারে, সেটা হচ্ছে ইচ্ছা প্রকাশ করলে, ইচ্ছা বা কামনা, ইচ্ছা বা কামনা প্রকাশে, অর্থাৎ ইচ্ছা বা কামনা প্রকাশেও আমরা কি করতে পারি, মে বসাতে পারি। যেমন আমরা বলি না যে মে, অর্থাৎ যেটা আমরা ওই যে অপটেটিভ সেন্টেন্স, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তাহলে সেটাও কিন্তু আমরা কি করতে পারি, সেটা কিন্তু আমরা কিন্তু ইচ্ছা বা কামনা প্রকাশও কিন্তু কি মে বসাতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছেন? এখানে কিন্তু খুব একটা কিন্তু ঝামেলা বলতে এখানে একটু কন্ট্রাডিক্টরি চলে আসবে, কারণ যেখানে ক্যান বসাতে পারি সেখানে কিন্তু আমরা মেও বসাতে পারি। ঠিক আছে, আর তাহলে কোনটা আপনারা তাহলে কোনটা বসাবেন? ক্যান মানে হচ্ছে আপনারা বসাবেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ক্যানটা বসাবো, পারা অর্থ বা সামর্থ্য আমরা সাধারণত ক্যানটা বসাবো। ঠিক আছে, আর একটু যদি মানে একটু যদি পোলাইটলি আমরা যদি বলতে যান তাহলে সেখানে আমরা মে বসাবো। যেমন আপনি এখানে যদি বলেন ক্যান আই ইউজ ইউর পেন, এটা এক ধরনের বলতে, তাহলে আবার যদি বলেন মে আই ইউজ ইউর পেন, তখন কিন্তু আরেক ধরনের কিন্তু এক্সপ্রেশন প্রকাশ পাবে। ঠিক আছে, এখন যদি বলেন মে আই কাম ইন, ঠিক আছে, এখানে আপনি যদি এখন অনুমতি নিচ্ছেন, আর আপনি যদি বলেন এখানে ক্যান আই কাম ইন, তাহলে বাক্যটা কিন্তু কেমন কেমন লাগে। তাহলে পোলাইটলি বলতে গেলে আপনারা মে ইউজ করবেন, আর যদি সেখানে যদি সামর্থ্য প্রকাশ পায় তাহলে সেখানে আমরা কি করবেন, ক্যান ইউজ করবেন। ঠিক আছে, এ নিয়ে কিন্তু আর খুব একটা ঝামেলা নাই। মে নিয়ে আমাদের মূল যে জিনিসগুলা অর্থাৎ মনোলজিস যেগুলো আসে সেগুলোই আমরা মূলত পড়ি। তারপর হচ্ছে আপনার আসেন পরেরটাতে যাই। পরেরটাতে হচ্ছে কুডের ব্যবহার। তাহলে যেখানে ক্যান বসাইছিলাম সেখানে কুড বসাতে পারি, তাহলে কোন জায়গায় বসাবো? কুড হচ্ছে কার পাস্ট ফর্ম? ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড। তাহলে যে ঘটনাগুলো আমরা বর্তমানে করব সেগুলো হচ্ছে কি ক্যান, আর যে ঘটনাগুলো আমরা ভবিষ্যতে করবো সেগুলো হচ্ছে কুড। তাহলে আমরা একটু আগে দেখছিলাম না যে ক্যান আই ইউজ ইউর পেন, তাহলে আমরা সেখানে বলতে পারি অতীত নির্দেশক বলে, তাহলে হচ্ছে কুড আই ইউজ ইউর পেন। ঠিক আছে, অর্থাৎ কুড আই ইউজ ইউর পেন, এভাবে কিন্তু আমরা কিন্তু প্রশ্ন কিন্তু অর্থাৎ কাউকে কোনো কিছু কিন্তু অনুমতি নিতে পারি। ঠিক আছে, আর ভদ্রতার সাথে যদি কারো কাছ থেকে যদি কি কি যায় মানে কোনো ধরনের অনুরোধ করি বা ভদ্রতার সাথে যদি কোনো ধরনের অনুরোধ করি তাহলে হচ্ছে কি কুড আই কুড আই হেল্প ইউ, বললেন আমরা কুড আই হেল্প ইউ, তাহলে হচ্ছে কি কুড আই হেল্প ইউ। এখন যদি বলে ক্যান আই হেল্প ইউ, তাও কিন্তু হয় কুড আই হেল্প ইউ বলে কিন্তু হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? আর কুডটা সবচেয়ে বেশি যে জায়গায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে আপনার অতীত কোনো মানে ধরো কোনো ধরনের যদি ক্ষমতা প্রকাশ পায় সেখানে আমরা কিন্তু কুড বসাই। ঠিক আছে, অর্থাৎ অতীতের কোনো যদি ক্ষমতা বা অতীতের কোনো কিছু বোঝাতে গেলে আমরা সাধারণত কি বলি, কুড বসাই। যেমন ধরেন আমরা যদি বলি যে উইশ আই উইশ আই কুড বি এ চাইল্ড অ্যাগেইন, তাহলে আই কুড বি এ চাইল্ড অ্যাগেইন, তাহলে দেখেন তো আই কুড বি এ চাইল্ড অ্যাগেইন, তাহলে এই কুডটা এখানে কেন বসাইছে? অতীতের কোন একটা সময় ইন্ডিকেট করার জন্য আমরা এখানে বসাইছি, বা অতীতের আমি কোনো ধরনের আমি কি চাই, অর্থাৎ আমি যদি আবার যদি কি হতে পারতাম, আমি যদি আবার যদি কি হতে পারতাম মানে শিশু হতে পারতাম, তাহলে এই যে অতীতের কোন একটা জায়গা যদি বুঝে তাহলে সেখানে আমরা কি বসবো, কুড বসাবো। ঠিক আছে, তারপরে আসেন শ্যাল শুড উইল উড, এগুলো নিয়ে খুব একটা ঝামেলা হয় না। সো আমি এগুলোতে যাচ্ছি না, আমাদের আসলে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় সেগুলো নিয়ে করি। ইউজ টু করি, কারণ এটা পরীক্ষায় আসে। ইউজড টু, ঠিক আছে, ইউজ টু, কারণ এখানে মডেল ভার্ব অনেকগুলো আছে, এগুলো প্রত্যেকটা ব্যবহার করতে গেলে আপনার মানে 2টা ক্লাস নিতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা আপনার এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট লাগবে না। ঠিক আছে, যেহেতু লাগবে না, যেগুলো লাগবে, যেগুলো মোটামুটি আপনাদের সমস্যা হয় সেই জিনিসগুলো বোঝা, কারণ প্রত্যেকটা পার্ট এখানে বোঝানোটা আসলে মানে উচিত হবে না, কারণ আপনাদের এত কিছু জানলে মাথা খারাপ হয়ে যাবে। দেখেন ইউজ টু মানে হচ্ছে আমরা যদি বলি ইউজ টু সাধারণত বসে হচ্ছে আমরা বাক্যের মধ্যে বসাবো হচ্ছে অভ্যস্ততা প্রকাশ করতে, অর্থাৎ অভ্যস্ততা প্রকাশ করতে আমরা ব্যবহার করব। সেখানে ইউজ টুর পরিবর্তে আমরা কি বসাতে পারি, উডও কিন্তু বসাতে পারি, অর্থাৎ ইউজ টু এর পরিবর্তে উড ও বসতে পারে। তাহলে উড এর পরিবর্তে আমরা ইউজ টু বসাতে পারি, ইউজ টুর পরিবর্তে আমরা উড বসাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস পেলাম। তাহলে এখন
ইউজ টু হচ্ছে অভ্যস্ততা বোঝাবে, আর সেটা উডও বসাতে পারি। যেমন ধরেন যদি বলি আই উড গো দেয়ার, নর্মালি বললাম আই উড গো দেয়ার, ঠিক আছে। এখন সে বলছে কি, আবার আমি আরেকটা বললাম কি আই ইউজ টু গো দেয়ার, ঠিক আছে, আই ইউজ টু গো দেয়ার। তাহলে বাক্য দুটোই কিন্তু সেম, শুধুমাত্র উডের পরিবর্তে আমরা কি বসাইছি এখানে ইউজ টু। যখন ইউজ টু বসাইছি সেখানে আমাদের সেটা অভ্যস্ততা প্রকাশ করতেছে। তাহলে আমরা এখান থেকে আমরা সরাসরি রুলসে যাই, অর্থাৎ ইউজ টু এর রুলস গুলোতে যাই। ইউজ টু এর মাথায় রাখবেন ইউজ টু রুলস কিন্তু দুইটা। একটা হচ্ছে একটা রুলস হচ্ছে আপনার ইউজ টু এর পরে, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম হয়। ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম হয় যদি অতি নির্দেশক যায়, অর্থাৎ কোন ধরনের অবস্থা বোঝায়। যেমন ধরেন আমরা বলি আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। তাহলে আমরা এখানে যদি বলি আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, তাহলে আমরা যেটা বাক্যটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমি নদীতে সাঁতার কাটতাম। তার মানে কি আমি নদীতে সাঁতার কাটতাম মানে জিনিসটা হচ্ছে আমার কাছে কি, জিনিসটা আমার কাছে হচ্ছে মানে অভ্যস্ততা প্রকাশ করতেছে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসালেন। আরেকটা হচ্ছে বি, ঠিক আছে, বি প্লাস ইউজ টু, বি প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। যদি এই ইউজ টু এর আগে যদি বি ভার্ব চলে আসে, ঠিক আছে, তাহলে সেখানে আমরা পরবর্তী ভার্বের আইএনজি করে নিব। বুঝতে পারছেন? তাহলে ইউজ টু এর দুইটা রুলস, একটা হচ্ছে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আর একটা হচ্ছে ইউজ টু এর আগে যদি বি ভার্ব চলে আসে তাহলে সেখানে আমরা কি করব, সেখানে আমরা ভার্বের আইএনজি করব। তাহলে এই সেন্টেন্সটা আমরা যদি করি তাহলে আই এম ইউজড টু সুইমিং, আই এম ইউজড টু সুইমিং ধরেন ইন দা পন্ড, ঠিক আছে। তাহলে দেখেন তো এখানে আমরা একটাকে যে লাইনটা লিখছিলাম সেটা হচ্ছে ইউজ টু নরমালি ছিল কিন্তু আমরা ভার্বের বেস ফর্ম করছি, কিন্তু এই ইউজ টু এর আগে কি আছে বি ভার্ব আছে, সেটা আমরা ভার্বের আইএনজি করছি। তাহলে এখানে দুইটা রুল, সেটা হচ্ছে ইউজ টু এর পরে যদি এই ইউজ টু এর আগে যদি কোনো যদি বি ভার্ব না থাকে তাহলে সেখানে হবে ভার্বের বেস ফর্ম। আর যদি ইউজ টু এর পরে যদি আগে ইউজ টু এর আগে যদি বি ভার্ব থাকে, অর্থাৎ বি ভার্ব মানে হচ্ছে আমরা জানি এম ইজ আর ওয়াজ আর, এই শব্দগুলো থাকলে আমরা সেখানে এই ইউজ টু এর পরে সাধারণত কি করব, তখন ভার্বের আইএনজি ফর্ম করে ফেলবো। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমাদের কিন্তু ইউজ টু কিন্তু রুলস গুলো কিন্তু শেষ। বুঝতে পারছেন? তাহলে ইউজ টু কিন্তু রুলস গুলো শেষ। এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বি ইউজ টু বা গেট ইউজ টু, ঠিক আছে। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি একটু করে বোঝাচ্ছি। তাহলে বি ভার্ব বা গেট থাকলেও কিন্তু সেম জিনিস। তাহলে ইউজ টু আর তো আমি ডিটেইলসে যাই, সেটা হচ্ছে যদি আমরা তো জানি ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম, কিন্তু বি বা গেট যদি থাকে, গেট ইউজ টু থাকে, কি থেকে জানি মাথা থেকে ছুটে যাচ্ছে সব, ইউজ টু থাকলে ভার্বের আইএনজি ফর্ম, ঠিক আছে, ভার্বের আইএনজি ফর্ম। তাহলে বি অথবা গেট থাকলে ইউজ টু এর ভার্বের আইএনজি ফর্ম, আর যদি কিছু না থাকে ইউজ টু এর ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এখন বি ভার্ব কখন বসাবো, গেট কখন বসাবো, আমার প্রশ্ন হতে পারে সেটা যে কখন আমরা বি বসাবো, কখন আমরা গেট বসাবো, ঠিক আছে। তাহলে দেখেন পূর্ব হতে অভ্যস্ততা বোঝাতে, অর্থাৎ পূর্ব হতে যদি আমরা যদি অভ্যস্ততা বোঝাই তাহলে এখানে আমরা বসাবো বি ইউজড টু। আর যদি নতুন করে যদি আমরা কি করি, নতুন করে যদি আমরা যদি অভ্যস্ত হই, নতুন করে অভ্যস্ততা বোঝাতে কি বসে, ক্যাট ইউজড টু হয়, ঠিক আছে। তাহলে পূর্ব হতে অভ্যস্ততা বোঝালে বি ইউজ টু, আর নতুন করে অভ্যস্ততা বোঝালে গ্যাট ইউজ টু। তাহলে এখন আমরা যদি বলি, আমরা যদি একটা উদাহরণ দেখি, তাহলে আই ওয়াজ ইউজ টু, তাহলে যেহেতু ইউজ টুর আগে বি অথবা গেট থাকলে কি করতে বলছিলাম আমরা, একটা ভার্ব বানাই। তাহলে আই ওয়াজ ইউজ টু স্লিপিং অ্যাট 11 PM। তাহলে আমরা সাধারণত 11টায়
আমরা 11টার মধ্যে কি 11টায় আমরা ঘুমাতে যেতে অভ্যস্ত ছিলাম। ঠিক আছে? তো এখন আমরা যদি যখন কোনো বাক্যের মধ্যে আপনারা দেখবেন এরকম যে I get used to sleeping at 11 PM, তখন আপনি এটা বুঝাবেন যে আমরা নতুন করে আমরা কি 11টার অর্থাৎ 11টা বাজে আমরা কি আমরা ঘুমাতে যেতে অভ্যস্ত। তার মানে দুটো কিন্তু একই জিনিস, কিন্তু একটা হচ্ছে বলার এক্সপ্রেশন। এখানে আমি আবার বলছি মডাল ভার্ব বলে কিন্তু বলার এক্সপ্রেশন কিন্তু নির্ভর করবে। তাহলে এটা হচ্ছে অতীতের কোন একটা যদি আপনি অভ্যস্ত বোঝান তাহলে এখানে আমরা ওয়াজ বসাবো। আর যদি বর্তমানে মানে আমরা নতুন করে বা নতুন করে বা বর্তমানে আমরা কি অভ্যস্ত, সেক্ষেত্রে আমরা গ্যাট ইউজড টু বসাবো। এছাড়া কিন্তু আর কোনো কিছু ঝামেলা নেই। আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে ইউজড টু মানে হচ্ছে ডি আছে, এই ডিটা কিন্তু কখনো কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন না। ঠিক আছে? অর্থাৎ এখানে আপনি আই ওয়াজ ইউজড টু করতে পারবেন, হচ্ছে ডি বাদ দিয়ে আপনি করতে পারবেন না। ইউজড টু থাকবে, অর্থাৎ ডি সহ থাকবে। ক্লিয়ার? তাহলে দেখেন এবার আমরা পরেরটাতে যাই। পরেরটাতে হচ্ছে আপনার এখানে আর কি আছে, হ্যাঁ হ্যাড বেটারে যায় এবার। ঠিক আছে? কালকে মনে আছে কালকে একটা জিনিস বলছিলাম যে বি গোয়িং টু বা হচ্ছে এম গোয়িং টু। ঠিক আছে? এটা হচ্ছে মানে ওই যে বলছিলাম মডাল ভার্ব বি গোয়িং টু, মডাল ভার্ব বলছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা গতদিন বলছিলাম সেটা হচ্ছে কি, অর্থাৎ বি গোয়িং টু, সেটা হচ্ছে সাধারণত আমরা যদি ভবিষ্যতে কোনো কিছু যদি শুরু করতে যাচ্ছি এরকম বুঝে, তাহলে আমরা সেখানে কি করবো, বি গোয়িং টু বসাবো। আমরা গতদিন বলছিলাম মনে আছে, আই এম গোয়িং টু স্টার্ট এ বিজনেস নেক্সট মান্থ। ঠিক আছে? তাহলে এখানে কি বলছি, আই এম গোয়িং টু স্টার্ট আ বিজনেস নেক্সট মান্থ। তাহলে আগামী মাসে আমি কি করতে যাচ্ছি, আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি। তাহলে এই যে এম গোয়িং টু, এই পুরোটা হচ্ছে একটা মডাল ভার্ব, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু শুরু করতে যাচ্ছি এরকম বুঝালে আমরা সেখানে বি গোয়িং টু বসাবো। ক্লিয়ার? তারপর দেখেন আমাদের আরেকটা যে জিনিসটা ঝামেলা হয় সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু, হ্যাজ টু, আর এটা হচ্ছে হ্যাড টু। ঠিক আছে? যেটার ব্যবহার আরেকটা হচ্ছে মাস্ট। তাহলে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো হচ্ছে আমরা মাস্টের মধ্যে ব্যবহার করবো। এখন মাস্ট কোথায় বসাই? মাস্ট বসাই হচ্ছে আমরা সাধারণত যেখানে আমাদের বাধ্যবাধকতা বুঝাবে, অর্থাৎ বাধ্যবাধকতা বুঝাবে, বাধ্যবাধকতা বুঝাতে আমরা সেখানে কি বসাবো, আমরা এই অক্সিলারি গুলো বসাবো। তার মানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট এগুলো বসাবো হচ্ছে বাধ্যবাধকতা। যেমন বাধ্যবাধকতা মানে কি, যে কাজটা আমাকে বাধ্যতামূলক করতেই হবে সেই ধরনের বাক্য আমরা কি বসাবো, আমরা সেই ধরনের বাক্যই শুধুমাত্র আমরা কি বসাবো, আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু করবো। ঠিক আছে? এখন বাধ্যবাধকতা বুঝাবো এরকম কাজগুলো কি কি আছে, যেমন বাধ্যবাধকতা কাজ কাজ করাবো মানে কি, যেমন ধরেন your exam is knocking at the door। তাহলে your exam is knocking at the door, তাহলে কি করতে হবে, you dash study hard। তাহলে এখন বললাম, তাহলে দেখেন তো তার যেহেতু পরীক্ষা যেহেতু মানে কি একদম নিকটে, তাহলে তাকে কি করতে হবে, তাকে কঠোর পরিশ্রম, তাকে কঠোর পড়ালেখা করতে হবে। তাহলে এই যে বাধ্যবাধকতা, তাহলে এখানে কি বসাবো আমরা, এখানে বসাতে পারি ইউ হ্যাভ টু বসাতে পারি, ইউ হ্যাভ টু বসে, হ্যাজ টু বসবে না কারণ এটা ইউ আছে। তাহলে ইউ হ্যাভ টু স্টাডি হার্ড, অথবা ইউ মাস্ট স্টাডি হার্ড, অথবা ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। ঠিক আছে? আমরা তিনটা বসাতে হ্যাজ টু ছাড়া আমরা অন্যান্যগুলো বসাতে পারি। বুঝতে পারছেন? তাহলে এখানে কিন্তু বাধ্যবাধকতা বোঝাচ্ছে। যেমন আমরা আরেকটা যদি উদাহরণ দেখি, ইউর মাদার বিকেম সিক। ঠিক আছে? ইউ ড্যাশ মিট দা ডক্টর। তাহলে দেখেন তো ইউর মাদার বিকেম সিক, তাহলে তার মা কি হয়েছে, তার মা অসুস্থ হয়ে পড়েছিল। তাহলে সেহেতু তাকে কি করতে হবে, তাকে অবশ্যই ডাক্তারের সাথে সাক্ষাৎ করতে হবে। তাহলে যে কাজটা অবশ্যই বাধ্যতামূলক সেক্ষেত্রে আমরা বলবো কি, সেখানে মাস্ট বসাবো, হ্যাভ টু বসাবো,
হ্যাড টু বসাবো, হ্যাজ টু হবে না, হ্যাজ টু হলে হি লাগবে, ঠিক আছে। তাহলে বাধ্যবাধকতা আমরা কি বসাবো, হ্যাভ টু বসাবো। এখানে কিন্তু হ্যাভ টু কিন্তু আর কোনো ধরনের কিন্তু কি ব্যবহার কিন্তু নাই, বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমরা আবার আসবো হচ্ছে কিসে, উড রেদারে। উড রেদার, উড রেদার কিন্তু একটা মডেল ভার্ব। তাহলে উড রেদার আমরা সাধারণত কিসে বসাবো, প্রথম যে পয়েন্টের জন্য বসাবো সেটা হচ্ছে পছন্দ করা বোঝাতে, অর্থাৎ পছন্দ করা বোঝাতে আমরা কি বসাবো, পছন্দ করা বোঝাতে আমরা উড রেদার বসাবো, ঠিক আছে। পছন্দ করা বোঝাতে আমরা উড রেদার বাক্যের মধ্যে বসাবো। তাহলে পছন্দ মানে কি, যেমন ধরেন আমরা যদি বলি আই উড রেদার ড্রিঙ্ক টি দেন কফি। তাহলে দেখেন আই উড রেদার ড্রিঙ্ক টি দেন কফি। তাহলে দেখেন এখানে পছন্দ করা বুঝাইছে কিনা, আমি কি করতে কি পান করতে পছন্দ করি, আমি কফির চেয়ে চা পান করতে পছন্দ করি। তাহলে এখানে আই উড রেদার ড্রিঙ্ক টি দেন কফি। তাহলে এখানে কি বলছে, এখানে কিন্তু পছন্দ করা বুঝাইছে, ঠিক আছে, বুঝতে পারছেন। এখানে কিন্তু কি বুঝাইছে, এখানে কিন্তু পছন্দ করা বুঝাইছে। এখন আমরা এই জায়গার মধ্যে অর্থাৎ পছন্দ করা বুঝাতে উড রেদারের পরিবর্তে আমরা কি বসাতে পারি, একটা নোট দিয়ে আপনারা লিখবেন, উড রেদারের পরিবর্তে উড রেদার এর পরিবর্তে কি বসতে পারে, প্রেফারও বসতে পারে। কিন্তু প্রেফার কিন্তু আপনার কিনা, প্রেফার কিন্তু আপনার মডেল ভার্ব না, প্রেফারও বসতে পারে, কিন্তু একসাথে লিখে দিচ্ছি যাতে মনে থাকে। তাহলে উড রেদারের পরিবর্তে কি বসতে পারে, প্রেফারও বসতে পারে, ঠিক আছে। উড রেদারের পরিবর্তে কি বসতে পারে, প্রেফারও বসতে পারে। এখন প্রেফার বসালে কি বসবো, দেখেন আই উড রেদার ড্রিঙ্ক টি দেন কফি বলছিলাম না, তাহলে প্রেফার কিন্তু নিজেই কিন্তু একটা কি ভার্ব হিসেবে বসবে। তাহলে হচ্ছে কি আই প্রেফার টি, এখানে দেখবেন উড রেদার বসালে আমরা যখন উড রেদার বসাবো তখন সেখানে তুলনা বোঝাতে দেন বসাই, কিন্তু যখনই প্রেফার বসাবো সেখানে কিন্তু দেন বসবে না, প্রেফার বসলে টু বোঝাতে হয়। তাহলে আই প্রেফার টি টু কফি, তাহলে আমি কফির চেয়ে কি চা বেশি পছন্দ করি। তাহলে এখানে কিন্তু প্রেফার কিন্তু নিজে কিন্তু কি হিসেবে বসছে, ভার্ব হিসেবে বসছে, কিন্তু এখানে উড রেদার বসছে কি মডাল ভার্ব হিসেবে, যেখানে মেইন ভার্ব হচ্ছে এটা, মেইন ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, কিন্তু এখানে প্রেফার নিজেই কিন্তু মেইন ভার্ব, এখানে কিন্তু আর কোনো মডাল ভার্ব দরকার হয় না। তাহলে পছন্দ করা বোঝাতে আমরা কি বসাবো, উড রেদার বসাবো, ক্লিয়ার। আরো একটা ক্ষেত্রে আমরা উড রেদার বসাই, সেটা হচ্ছে আরো একটা ক্ষেত্রে আমরা উড রেদার বসাই, সেটা হচ্ছে আপনার বরং অর্থে, বরং। তাহলে 2 নম্বর যেটা সেটা হচ্ছে বরং অর্থে, বরং অর্থে আমরা উড রেদার বসাই। এখন কিভাবে উড রেদার বরং অর্থে বসাবো, সেটা হচ্ছে আমরা বসাবো হচ্ছে এরকম যে, যেমন ধরেন উই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, ইয়েস্টারডে। আর আমরা যদি বলি উই উড রেদার, উই উড রেদার গো টু সি বিচ, সি বিচ টুডে, আমরা এভাবে বললাম। তাহলে দেখেন তো আমরা যখন বললাম উই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, আমরা গতকাল কোথায় গেছিলাম, মার্কেটে গেছিলাম। আজকে বরং আমরা কোথায় যাই, আই উড রেদার গো টু সি বিচ টুডে, আজকে আমরা বরং সি বিচে যাই। তাহলে এই যে এখানে এখানে কিন্তু বরং অর্থ বোঝায়, এখানে কিন্তু তুলনা বোঝায়, অনেক পছন্দ করা বোঝায়, এখানে বসছে কি বরং অর্থ। তাহলে আজকে বরং আমরা কোথায় যাই, আজকে বরং আমরা সি বিচে যাই, বুঝতে পারছেন। তাহলে বরং অর্থ কি বসে, উড রেদার বসে। উড রেদার কিন্তু ব্যবহার কিন্তু অনেকগুলো আছে, ক্লিয়ার। আবার আমরা উড রেদার থেকে যে যে রুলস গুলো একটু জটিল, ঠিক আছে, সেই রুলস গুলো আমরা এখন একটু বসাই। প্রথম হচ্ছে, তাহলে আমরা 2 নাম্বার গেছিলাম বরং অর্থে, আর একটা হচ্ছে আবার 3 নাম্বার লিখবো, 3 নাম্বার লিখবো হচ্ছে সাবজাংটিভ অর্থে, সাবজাংটিভ অর্থে, সাবজাংটিভ। এখন যদি বলি সাবজাংটিভ জিনিসটা কি, সাবজাংটিভ মানে হচ্ছে যেখানে আসলে সাবজেক্ট নিজে কাজটা করে না, মানে সাবজেক্ট নিজের জন্য কাজটা করে না, সে আরেকটা ব্যক্তিকে কাজটা করতে বলে, ঠিক আছে। অর্থাৎ সাবজেক্ট এখানে নিজে কিন্তু অ্যাক্টিভ থাকে না, সাবজেক্ট আরেকটা, অর্থাৎ ভার্বটা আরেকজনকে দিয়ে সে কাজটা করাতে বলে, ঠিক আছে। এই ধরনের বাক্য বলা হয় সাবজাংটিভ ভার্ব। তাহলে আমরা যদি দেখি
দেখেন সাবজাংটিভ তাহলে বললাম কি যেখানে সাবজেক্ট কিন্তু অ্যাক্টিভ থাকে না, তাহলে আই উড রেদার, ঠিক আছে, এখানে একটা দ্যাট বসাবো কারণ সাবজেক্টিভে একটা দ্যাট বসাতে হয়। তাহলে আই উড রেদার দ্যাট ইউ কল মি টুমরো। তাহলে দেখেন তো আই উড রেদার দ্যাট ইউ কল মি টুমরো, তাহলে দেখেন তো কাজটা কলটা তো আমি নিজে দিতে পারতাম, কিন্তু আমি না দিয়ে কি বলছি, আমি তাকে কল দিতে বলছি। তার মানে কি এই কাজটা উড রেদার এখানে কি হিসেবে বলছে, সাবজাংটিভ হিসেবে বলছে, মানে হচ্ছে এই কল দেওয়ার কাজটা সাবজেক্ট করবে না, সাবজেক্ট অর্থাৎ ভার্বের কাজটা সে আরেকজনকে করতে বলবে। তাহলে দেখেন এখানে কাজটা কে করছে, এখানে কাজটা বলছে কি ইউ কে করতে বলছে, কি কল দেওয়ার কাজটা কিন্তু ইউ কে করতে বলছে। তার মানে কি এই উড রেদারটা সাবজাংটিভ হিসেবে বলছে। সাবজাংটিভের ছোট করে একটু যদি বলি, আমি যদি বলি এভাবে যে দ্য ডক্টর, জাস্ট সাবজাংটিভ বোঝার জন্য এটা লিখতেছি, দ্য ডক্টর suggested that the patient তাহলে the doctor suggested that the patient give up smoking। তাহলে এই জায়গায় খেয়াল করেন তো এখানে দা ডাক্তার হচ্ছে সাবজেক্ট, কিন্তু পেশেন্ট এখানে একটা সাবজেক্ট আছে, কিন্তু ভার্ব কোনটা, ভার্ব এখানে যেহেতু গিভ আপ, তাহলে কাজটা কি করবে, কাজটাকে ডাক্তার করবে নাকি পেশেন্টকে করতে বলছে কাজটা। তাহলে যে ভার্বের পরে অর্থাৎ যে ভার্বের কাজটা সাবজেক্ট না করে অন্য আরেকজনকে করতে বলবে সেটার নামে হচ্ছে, সেই ভার্বটার নামে হচ্ছে সাবজাংটিভ। তাহলে এখানে সাজেস্টেড ভার্ব যেটা ছিল, সাজেস্টেড হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব, যেগুলো সাবজাংটিভ পার্ট এখানে আমরা ডিটেইলসে পড়বো। তাহলে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, তাহলে ডক্টর সাজেস্ট করছে পেশেন্টকে গিভ আপ করতে। তাহলে এখান থেকে আই উড রাদার দ্যাট, তাহলে আমি তাকে কি করতে বলছি, আমি তাকে কোনো একটা কিছু করতে বললাম, কি করতে বললাম, তাকে কল দিতে বললাম, আমাকে কাজটা আমি না করে আমি অন্যকে দিয়ে কাজটা, অন্যকে আমি কাজটা করতে বলছি। এই ধরনের বাক্যের ভার্বগুলোকে বলে সাবজাংটিভ ভার্ব। তাহলে এখানে যেরকম সাজেস্টেড একটা সাবজাংটিভ ভার্ব, সেম ভাবে এখানে উড রাদারটাও কি হিসেবে বসছে, সাবজাংটিভ হিসেবে বসছে। আপনারা যদি দেখেন মিলান দেখেন তো, সাবজেক্ট উড রাদার সাজেস্ট ভার্ব, দ্যাট সাবজেক্ট ভার্ব, ঠিক আছে। তাহলে উড রাদার এখানে কি হিসেবে বসছে, সাবজাংটিভ হিসেবে বসছে। ক্লিয়ার? সাবজাংটিভ জিনিসটা ডিটেইলসে আছে, সাবজাংটিভ জিনিসটা আপনাদের শিডিউলে দেখবেন, আপনারা ডিটেইলসে কিন্তু পড়বেন শেষের দিকে গেলে। বুঝতে পারছেন? এখন আমরা যদি দেখি কিছু কল্পনা প্রসূত কিছু কাজকর্ম করা হয়। দেখেন কল্পনা বুঝাতে, তাহলে কল্পনা বুঝাতে আমরা কি করব, আমরা উড রাদার ব্যবহার করব। এখন কল্পনা বুঝাতে সেখানে কি করব, সেখানে স্ট্রাকচার হবে আমাদের এরকম, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে রুলস। অর্থাৎ উড রাদার এখানে কি হিসেবে, উড রাদার এখানে মডেল ভার্ব হিসেবে বসতেছে না, উড রাদার এখানে কিন্তু এক একটা কিন্তু ভার্ব হিসেবে বসতেছে, কেন অর্থাৎ মডেল ভার্বই, কিন্তু এখানে কিন্তু সে কিন্তু একটা এক্সপ্রেশন বোঝানোর জন্য বসে। মানে এখানে আমরা বোঝাচ্ছি কি কল্পনা, কিছুক্ষণ আগে যেটা করছিলাম 4 নম্বরে না 3 নম্বরে করছিলাম সাবজাংটিভ হিসেবে, 4 নম্বরে হচ্ছে আমরা কল্পনা হিসেবে বুঝাবো। তাহলে উড রাদার এখানে আমরা সাবজাংটিভ হিসেবে পাবো, উড রাদার আমরা সেখানে কল্পনা হিসেবে পাবো। কারণ কল্পনা হিসেবে যদি করি তাহলে সেখানে আমাকে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। ঠিক আছে, যেমন আমরা দেখে আসি, হেনরি উড রেদার দ্যাট, ঠিক আছে, হেনরি উড রেদার দ্যাট, তাহলে হেনরি কল্পনা করছে, সেটা হচ্ছে কি, এখানে কিন্তু উড রেদার কিন্তু কল্পনা অর্থ বসছে, হিজ গার্লফ্রেন্ড ওয়ার্কড, ঠিক আছে, হিজ গার্লফ্রেন্ড ওয়ার্কড ইন দ্য সেম ডিপার্টমেন্ট। তাহলে খেয়াল করেন তো এখানে হেনরি উড রেদার দ্যাট, তাহলে হেনরি উড রেদার দ্যাট যখন বসালাম আমরা কোনো বাক্যের মধ্যে, তাহলে উড রেদার দ্যাট পরবর্তী যেটা বলেছে হিজ গার্লফ্রেন্ড ওয়ার্কড ইন দ্য সেম ডিপার্টমেন্ট, তাহলে এখানে বুঝতে হবে যখনই এখানে উড রেদার দ্যাট আছে এবং পরবর্তী ঘটনা পাস্ট ফর্ম আছে, তাহলে বুঝতে হবে ঘটনাটা অবশ্যই কি বুঝাচ্ছে, কল্পনা করতেছে। তার মানে এখানে হেনরি এবং তার গার্লফ্রেন্ড কিন্তু একই ডিপার্টমেন্টে কাজ করে না, কিন্তু সে চিন্তা করতে, যখন আমরা মজনু হয়ে যাই, মানে যখন আমরা মজনু হই তখন আমরা কি করি, লাইলি যেখানে যে কাজটা করি আমরা লাইলিকে কিন্তু কল্পনা করি। ঠিক আছে, এই যে কল্পনা করার কাজটা যখন আমরা করবো তখন সেখানে আমরা উড রাদার ব্যবহার করব। ঠিক আছে, বুঝতে পারছেন? তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে, আমরা তো উড রাদার গেল, উড রাদার গেল বলতেছি, উড রাদার তো মোটামুটি 4টা রুলস গেল, আরেকটা আছে সেটা হচ্ছে মানে
ঠিক আছে। আর একটা আছে সেটা হচ্ছে আপনার বাস্তবতা বিবর্জিত, মানে যেটা বাস্তবের সাথে মানে রিলেটেড না। এখন বলতে পারেন কল্পনাও তো বাস্তবের সাথে রিলেটেড না, হ্যাঁ বাস্তবের সাথে রিলেটেড না, কিন্তু রুলস ভিন্ন, বাস্তবতা বিবর্জিত, যেটাকে বলা হয় কন্ট্রারি টু ফ্যাক্ট। আজকের রুলসগুলো একটু জটিল হয়ে যাচ্ছে মেবি, কারণ এগুলো আপনারা আগে পড়েন নাই, সেখানে একটু জটিল লাগবে। ঠিক আছে, কন্ট্রারি টু ফ্যাক্ট। এখন কন্ট্রারি টু ফ্যাক্ট বলে সেখানে কি হবে, বাস্তবতা বিবর্জিত হয়। তাহলে হচ্ছে সেখানে আমরা স্ট্রাকচার পড়বো সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস পারফেক্ট, সরাসরি লিখি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে আপনারা রুলস গুলো মাথায় রাখবেন। শুধু উড রাদার দ্যাট যদি কোনো সেন্টেন্সে দেখেন এবং পরবর্তী যদি পাস্ট পারফেক্ট সাধারণত বুঝতে পারে, যদি বাস্তবতা বিবর্জিত দিকে দেখেন, জামিল would rather that, জামিল would rather that, ঠিক আছে, জলিল had gone to college yesterday। তাহলে দেখেন তো এখানেও কিন্তু কি করতেছে, এখানেও কিন্তু সে সে কিন্তু একটা মানে কি নিজের মতো করে একটা কিন্তু কি নিচ্ছে, সে কিন্তু সলিউশন নিচ্ছে বা কল্পনা করতেছে, বা কল্পনা না, আসলে সে এখানে কি করতেছে, এখানে কিন্তু সে কিন্তু একটা মানে সলিউশনে চলে আসছে। দেখেন তো জামিল উড রাদার দ্যাট, জামিল চিন্তা করেছিল যে জলিল হ্যাড গন টু কলেজ ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে জলিল কি করেছিল, জলিল কি করেছিল, জলিল আপনার কোথায় গিয়েছিল, জলিল আপনার কলেজে গিয়েছিল। এখন এখানে মেইন পয়েন্ট কোন জায়গায় দেখেন তো, যখন ইয়েস্টারডে থেকে আমরা টেন্সে পৌঁছলাম কিনা, যখন ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট ডে, লাস্ট উইক এগুলো যদি থাকে তাহলে সাধারণত ভার্বটা কি হয়, পাস্ট ইনডেফিনিট হয়। কিন্তু এখানে ভার্বটা কি বলছে, পাস্ট পারফেক্ট বলছে। এই জায়গাটাই হচ্ছে আপনাদের মেইন পয়েন্ট, অর্থাৎ ভুল করার জন্য এই মেইন পয়েন্ট হচ্ছে এখানেই, যে জামিল উড রাদার দ্যাট যখন কোনো বাক্যের মধ্যে বসবে এবং পরে কোনো অতীত নির্দেশক শব্দ থাকবে, তখন মাথায় রাখতে হবে ভার্বটা অবশ্যই অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। এই জিনিসগুলো যখন পরীক্ষায় আসবে বা বিশেষ করে আপনারা যখন পরীক্ষায় দিবে, তাহলে আপনারা কিন্তু কনফিউজড হয়ে যাবেন। কারণ আপনারা উড রাদার দ্যাট মডেল ভার্ব হিসেবে হিসাব করলে অনেক কিন্তু এখানে কিন্তু কি দিয়ে দিবে, ভার্বের বেস ফর্ম দিয়ে দিবে। আবার যারা ইয়েস্টারডে কে কাউন্ট করবে তারা কিন্তু এখানে কি দিবে, তারা এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম দিবে। তাহলে মাথায় রাখবেন আমাদের সাথে আমাদের বাক্যগুলোর সাথে রিলেট বাক্যটা আমি একটু ডিফারেন্সটা দেখাই। অর্থাৎ এর আগের রুলস দুটাই কিন্তু এক ধরনের কল্পনা, কিন্তু দুটোর মধ্যে তফাৎটা কোন জায়গায় দেখেন। তাহলে আমরা পড়ছিলাম হেনরি উড রেদার দ্যাট হিজ গার্লফ্রেন্ড worked in the same ডিপার্টমেন্ট, আমি সংক্ষিপ্তভাবে লিখতেছি ডিপার্টমেন্ট। ঠিক আছে, তাহলে দেখেন তো এই বাক্যের মধ্যে যদিও দুটাই কল্পনা করে নিচ্ছে, বা দুটোর এটা একটা, এটা সরাসরি কল্পনা, এটা কিন্তু যদিও কল্পনা, কিন্তু সে কল্পনা করে একটা সলিউশন আসলো। এখানে কোনো কিন্তু সলিউশন নেই, কিন্তু এখানে একটা সলিউশন আছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স দেখেন তো, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে পাস্ট ফর্ম বসছে কিন্তু এখানে পাস্ট পারফেক্ট বসছে ইয়েস্টারডে থাকা সত্ত্বেও। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গাটাতে, যদি কোনো বাক্যের মধ্যে উড রাদার দ্যাট দেখেন এবং সেখানে কোনো একটা অতি নির্দেশক শব্দ বলা হয়েছে, সেটা ইয়েস্টারডে হতে পারে, লাস্ট ডে হতে পারে, লাস্ট নাইট হতে পারে, প্রিভিয়াস ডে হতে পারে, অতি নির্দেশক উড রাদার আছে, অতি নির্দেশক শব্দ আছে পরের ক্লজে গিয়ে, সেখানে অবশ্যই পাস্ট পারফেক্ট বসাইতে হবে আপনাকে, এটাই নিয়ম। ঠিক আছে, আর যদি সেখানে যদি নর্মালি যদি হিসাব করে, যদি কোনো ধরনের যদি কি না সাবজাংটিভ না বোঝাই, এখানে তিনটা রুলস কিন্তু টোটাল, অর্থাৎ টোটাল পাঁচটা রুলস, কিন্তু মেন গ্যাপলা লাগে কিন্তু তিনটা রুলসে। যদি সাবজাংটিভ না বোঝাই তাহলে সেখানে আমরা কি করবো, সাবজাংটিভ বোঝালে সেখানে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। যেমন এখানে হেনরি উড রাদার দ্যাট, হেনরি নিজে কিন্তু কল্পনা করতে হবে, সো এটা সাবজাংটিভ না। ঠিক আছে, হেনরি নিজেই কিন্তু কল্পনা করতে হবে, সো সাবজাংটিভ না। তাহলে কিন্তু হেনরি উড রাদার দ্যাট হিজ গার্লফ্রেন্ড ওয়ার্ক, তাহলে এখানে যেহেতু এটা ইয়েস্টারডে কোনো শব্দের বা অতি নির্দেশক শব্দ নাই, সেহেতু এখানে তখন বলবে পাস্ট ফর্ম। আর যদি অতি নির্দেশক কোনো শব্দ থাকে তখন বসাবো আমরা পাস্ট পারফেক্ট। এই জায়গাগুলোতে ঝামেলা, তার মানে আপনারা লেখার সময় এই রুলস গুলোতে একটু স্টার দিয়ে রাখবেন, মানে এই রুলস গুলো আপনারা আসলে যদি আসে, যদি বা আসে না, যদি আসে তাহলে আপনারা কিন্তু ভুল করবেন। ঠিক আছে, আর এগুলো খুব একটা পড়তে হয় না, কারণ এগুলা বিশেষ করে হচ্ছে আপনার বিসিএস এ বলেন, ব্যাংকে হয়তো আপনার প্রাইভেট ব্যাংকে দিলে কিছুটা জটিল কোয়েশ্চেন করে, প্রাইভেট ব্যাংকে দিলে বেশিরভাগ ক্ষেত্রে আইবিএ কোয়েশ্চেন করে, তো তখন তাদের কিন্তু একটু ডিপলি কিন্তু তারা কিন্তু কোয়েশ্চেন গুলো করে। কিন্তু নর্মালি আপনি যদি যদি কোনো ব্যাংকে যেমন ধরেন আপনার ওই হ্যাঁ কলা ফ্যাকাল্টি নিলেও প্রশ্ন আসতে পারে, কারণ কলা ফ্যাকাল্টি কিন্তু আবার ইউনিভার্সিটির জন্য কিন্তু বেস্ট, মানে ইউনিভার্সিটির জন্য বেস্ট, মানে ইউনিভার্সিটি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির এবং তারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন করে,
বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনে কিন্তু এই রুলসগুলো কিন্তু কমন কোয়েশ্চেন, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের জন্য কমন কোয়েশ্চেন। ঠিক আছে, সেহেতু তারা কিন্তু চাকরি পরীক্ষা কিন্তু দিয়ে দিতে পারে। কলা ফ্যাকাল্টি যদি মানে কোনো দিন টাইম ব্যাংকে, আর বিসিএস এই ধরনের এত কঠিনে কিন্তু কোনোদিন যাবে না গ্রামার থেকে। ঠিক আছে, সেগুলো আপনারা জানার জন্য জেনে নেবেন, এত মানে একদম ডিপলি পড়ার দরকার নেই। ঠিক আছে, আপনারা এক্সারসাইজ করলে কিন্তু চলে আসবে। এবার আমরা আসি আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার আরো কিছু আছে যে জিনিসগুলো সাধারণত গ্যাপলা মানে গ্যাপলা না, আসলে যে জিনিসগুলো একটু ঝামেলা পড়ে সেটা হচ্ছে উড লাইক। উড লাইক, এখানে কিছুই নাই। উড লাইক মানে হচ্ছে কাউকে কোনো কিছু কি করতে, আমন্ত্রণ জানানো। তাহলে উড লাইক আমরা ব্যবহার করবো কোথায়? আমন্ত্রণ জানাতে। আমন্ত্রণ জানাতে বা কাউকে কোনো কিছু করতে গেলে আমরা আমন্ত্রণ জানাতে উড লাইক বসাবো। এখন উড লাইকের পরে কি হবে? উড লাইকের পরে সাধারণত আমরা ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসাবো, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। জাস্ট এই জিনিসটা জানলে হয়। উড লাইকের পরে আমন্ত্রণ বোঝাচ্ছে না নিমন্ত্রণ বোঝাচ্ছে আমার দরকার না, আমার দরকার আছে উড লাইক থাকলে তারপরে আবার কি হবে? ইনফিনিটিভ ফর্ম হবে। যেমন ধরেন উড ইউ লাইক, উড ইউ লাইক বা উড ইউ লাইক টু ডান্স উইথ মি, অর্থাৎ আপনি কি আমার সাথে ডান্স করবেন? তাহলে আমন্ত্রণ জানাইছে কাউকে। তাহলে উড ইউ লাইক টু ডান্স উইথ মি। ঠিক আছে, বুঝতে পারছেন? আবার যদি বলি I would like to visit, I would like to have visit জাপান, ধরেন জাপান। তাহলে I would like to visit জাপান, তাহলে হচ্ছে কি এখানে আমন্ত্রণ না নিমন্ত্রণ আমার দরকার নেই। I would like to visit, অর্থাৎ I would like আছে পরবর্তী ভার্বের ইনফিনিটিভ ফর্ম হবে, সোজা বাংলা হচ্ছে সেটা। ঠিক আছে, এখন আমাদের মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে মডাল প্লাস পারফেক্টিভ। আমরা কালকে যখন যে মানে বেসিক অর্থাৎ গ্রামার কন্টেস্টে যে কোয়েশ্চেনগুলো করছিলাম, তখন সেখানে আমরা একটা কিন্তু 34 নম্বর একটা কোয়েশ্চেন পাইছিলাম, সেটা হচ্ছে মডাল প্লাস পারফেক্টিভ, অর্থাৎ মাস্ট প্লাস কি মডাল প্লাস পারফেক্টিভ। এখন মডাল প্লাস পারফেক্টিভ আসলে বলতে কি বুঝি? মডাল প্লাস পারফেক্টিভ মানে হচ্ছে ওই মডাল ভার্ব গুলো বসাবো, মডাল ভার্ব প্লাস একটা হ্যাভ বসাবো। এই হ্যাভটা কখনোই কিন্তু হ্যাজ হবে না, কখনো হ্যাড হবে না, কারণ আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের কি হয়? মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, রাইট ফর্ম ভার্বস এর নিয়মে। তাহলে মডাল ভার্বের পরে যেহেতু ভার্বের বেস ফর্ম, তাহলে সেখানে আমরা কি বসাবো না, সেখানে আমরা কখনোই হ্যাজ হ্যাড বসাতে পারবো না, অল টাইম হ্যাভ হবে, কারণ হ্যাভ হচ্ছে বেস ফর্ম। ঠিক আছে, তাহলে দেখে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস এটাই শেষ করে দিব। এরপর দেখে আমি আজকে আপনাদেরকে ওই যে মানে মডাল ভার্বের অর্থাৎ বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে একটা পার্থক্য করা বুঝে, কারণ বারবার কিন্তু বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম আসতেছে। তাহলে মডাল ভার্বের পরে যদি হ্যাভ বসে সেটার নাম হচ্ছে মডাল প্লাস পারফেক্টিভ। ঠিক আছে, এখানে আবার বলছি এখানে হ্যাভটা কিন্তু কখনো হ্যাজ হবে না, কখনো হ্যাড হবে না। ক্লিয়ার? এখন আমরা দেখি হচ্ছে আমরা যদি দেখি যে এই মডাল প্লাস পারফেক্টিভ আমরা কখন কখন বসাবো। দেখেন তো, আমরা ওই যে ক্যান যেখানে বসেছিলাম, তাহলে ক্যান হ্যাভ বসাতে পারি না, কুড হ্যাভ বসাতে পারি না, উড হ্যাভ বসাতে পারি না, বসাতে পারি যদি মডাল প্লাস পারফেক্টিভ যদি আমরা যদি বুঝাতে চাই। যেমন আমরা ওই যে কন্ডিশনাল করার সময় আমরা এক জায়গায় পড়ছিলাম, অর্থাৎ দুইটা রুলসে পড়ছিলাম, সেটা হচ্ছে কি উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি পড়ছিলাম। তাহলে উড কুড মাইট প্লাস হ্যাভ এটা হচ্ছে মডাল প্লাস পারফেক্টিভ। ক্লিয়ার? তারপরে এখান থেকে কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমি একটু করে বলে দিচ্ছি যে যে জিনিসগুলো আমাদের আসলে পরীক্ষার সময় আমাদের কিন্তু একটু বুঝতে হবে মানে আসে। সেটা হচ্ছে প্রথমত যেটা পড়বো মানে যে জিনিসটা মেইন ভাবে পড়বো সেটা হচ্ছে মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভটা কখন বসে? আমরা কিন্তু মাস্ট পড়ি না, কারণ মাস্ট আমরা জানি হচ্ছে বাধ্যবাধকতা বোঝাতে। আচ্ছা পড়ছি, হ্যাঁ, হ্যাভ টু হ্যাজ টু এগুলোর সাথে পড়ছি। তাহলে মাস্ট প্লাস পারফেক্টিভ মানে হচ্ছে মাস্ট হ্যাভ কখন আমরা বসাবো। ঠিক আছে, এখন মাস্ট হ্যাভ আমরা কখন কখন বসাতে পারি সেটা হচ্ছে আমরা তো একটা আগে দেখছি, সেটা হচ্ছে কি বাধ্যবাধকতা বোঝালে মানে অব্লিগেশন বোঝালে। বাধ্যবাধকতা বুঝলে আমরা মাস্ট বসাই, যেখানে সেখানে মাস্ট হ্যাভ আমরা বসাতে পারি। ঠিক আছে, যেখানে আমরা মাস্ট বসাবো সেখানে আমরা মাস্ট হ্যাভ বসাতে পারি অব্লিগেশন, ঠিক আছে, বুঝাতে। তাও কি আচ্ছা, এখানে অব্লিগেশন বলতে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রেজেন্ট অব্লিগেশন হইতে হবে, অর্থাৎ প্রেজেন্টের ঘটনা হইতে হবে, অতীতের ঘটনা হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমরা বাধ্যবাধকতা গেল, তারপর আমরা আসি অর্থাৎ মাস্ট যেখানে মাস্ট হ্যাভ সেখানে বসাতে পারি, সমস্যা নেই। এখন মেইন যে জিনিসটার জন্য আসলে মাস্ট হ্যাভ আসা সেটা হচ্ছে আমাদের লজিক্যাল কনক্লুশন। ওই যে কালকে বলছিলাম, মানে আছে লজিক্যাল কনক্লুশন। লজিক্যাল কনক্লুশন
আসলে কালকে তো অনেকেই করেন, এজন্য কালকে করাইছিলাম বলে লাভ নাই, আজকেই করাই। তাহলে লজিক্যাল কনক্লুশন মানে হচ্ছে আমি যুক্তি দিয়ে একটা কনক্লুশনে চলে আসা, ঠিক আছে? অর্থাৎ যুক্তি দিয়ে একটা কনক্লুশনে যখন আসবো তখন সেখানে আমাকে অবশ্যই কি করতে হবে, তখন আমাকে অবশ্যই সেখানে মাস্ট হ্যাভ বসাইতে হবে। যদি লজিক্যাল কনক্লুশন আমি যদি আসি, যেমন ধরেন যদি বলি দিস গ্রাস ইজ ওয়েট, তাহলে গাছগুলো হচ্ছে কি, গাছগুলো হচ্ছে ভেজা। তাহলে আমি কি ধরে নিলাম, তাহলে আমি ধরে নিলাম হচ্ছে ইট মাস্ট হ্যাভ রেইনড, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। তাহলে ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, তো আমি ধরে নিলাম যেহেতু ঘাসগুলো ভেজা, তাহলে আমি ধরে নিলাম যে গতকাল রাতে কি হয়েছিল, বৃষ্টি হয়েছিল। তাহলে আমি কি করে নিলাম, আমি মানে কি করে আমি লজিক্যালি আমি সেটা চিন্তা করে নিলাম, কিন্তু এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি শিওর না। কিন্তু আমি লজিক দিয়ে চিন্তা, এমন তো কেউ নেই, কোনো পাগল নেই যে মানে আমার পুরো গানগুলোকে ভিজিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আমি একটা লজিক্যালি আমি চিন্তা করে নেবো, যে কালকে বলছিলাম যে রাস্তায় বেরিয়েলাম, আবার বলছি কালকে বলছিলাম, দেখেন আমি রাস্তায় বেরিয়েলাম, পুরো রাস্তা ভিজায়, মানে এমন কোনো পাগল নেই যে পুরো রাস্তা ভিজে ভিজে চলে যাবে। সেটা কি করলাম, আমরা ধরে নিলাম হ্যাঁ রাস্তা যেহেতু সব পুরোটা ভিজে, আমরা ধরে নিলাম গতকাল রাতে কি হয়েছিল, বৃষ্টি হয়েছিল, ঠিক আছে? তাহলে এই যে লজিক্যাল কনক্লুশন, সেই লজিক্যাল কনক্লুশন আমার যদি মাস্ট হ্যাভ যদি অপশনে থাকে, আমাকে অবশ্যই মাস্ট হ্যাভ দিতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আর একটা বলছিলাম, সেটা হচ্ছে ধরেন এরকম আছে, আপনার বাক্যের মধ্যে এরকম আছে যে আই লস্ট মাই ওয়ালেট, লস্ট মাই ওয়ালেট বানান ঠিক আছে, আই লস্ট মাই ওয়ালেট, আই ড্যাশ তাহলে আই লস্ট মাই ওয়ালেট, ইট ড্যাশ ফলেন ইন দ্য এয়ারপোর্ট। যখন আপনাকে অপশন দিবে মাস্ট, শুড, মাস্ট হ্যাভ এবার অপশন দিবে, তাহলে আমাকে বুঝতে হবে যে বাক্যটা আসলে কি বোঝাচ্ছে। দেখেন তো, আই লস্ট মাই ওয়ালেট, তাহলে আমি আমার ওয়ালেটকে হারিয়ে ফেলেছিলাম। তাহলে ইট ড্যাশ ফলেন, তাহলে আমি একটা লজিক্যাল কনক্লুশন করে নিচ্ছি, এটা অবশ্যই কোথায় পড়েছিল, হয়তো বা এটা কোথায় পড়ে গেছিল, এয়ারপোর্টে পড়ে গেছিল, থেকে আই মাস্ট হ্যাভ ফলেন, এখানে হবে মাস্ট হ্যাভ, কারণ লজিক ভাবে আমি চিন্তা করতেছি, ঠিক আছে? আর যেহেতু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, সেখানে আমরা মাস্ট বসাইতে পারবো না নরমালি, ঠিক আছে? একটা হ্যাভ সহ বসাইতে হবে, ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে মাস্ট, অর্থাৎ মাস্ট প্লাস পারফেক্টিভ, অর্থাৎ মাস্ট প্লাস হ্যাভ, অর্থাৎ মডাল প্লাস পারফেক্টিভ মানে হচ্ছে মডাল প্লাস একটা হ্যাভ, মানে হ্যাভ থাকবে, ক্লিয়ার? বুঝতে পারছেন? দেখেন, তারপর এটার সাথে আর একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে শুড হ্যাভ কখন বসাবো। শুড তো আমরা জানি উচিত হতে বোঝায়, তাহলে শুড হ্যাভ কখন বসাবো? শুড হ্যাভ বলছিলাম হচ্ছে, আর বলি নাই, শুড হ্যাভ, তাহলে শুড হ্যাভ আমরা একটা জায়গায় বসাবো, সেটা হচ্ছে বর্তমানের কোনো কি, বর্তমানের অব্লিগেশন বোঝালে বলছিলাম মাস্ট হ্যাভ, তাহলে শুড হ্যাভ বলছে অতীত বাধ্যবাধকতা বোঝালে, মানে হচ্ছে কাজটা আপনার করা উচিত ছিল কিন্তু আপনি করেন নাই, ঠিক আছে? অতীতের কোনো বাধ্যবাধকতা যদি বোঝায় বা অব্লিগেশন যদি বোঝায়, তাহলে সেটা আমরা শুড হ্যাভ বসাবো, মাস্ট হ্যাভ কিন্তু বসাবো না। মাস্ট হ্যাভ কিন্তু বসবে কোথায়, শুধুমাত্র প্রেজেন্ট অব্লিগেশনে, পাস্ট অব্লিগেশনে কখনোই আপনি মাস্ট হ্যাভ বসাতে পারবেন না। যেমন ধরেন আমি যদি বলি অ্যামি shouldn't shouldn't have called Mary last night, তাহলে দেখেন তো এবার লাস্ট নাইট, তাহলে খেয়াল করুন তো, এই যে অ্যামি শুডেন্ট হ্যাভ কল্ড মেরি লাস্ট নাইট, তাহলে অ্যামি কাকে করে নাই, অ্যামি মেরিকে গতকাল রাত্রে কি করে নাই, কল করে নাই। তার মানে এখানে আমরা কি বুঝতে, তার কল করা উচিত ছিল কিন্তু সে কিন্তু করে নাই, তার মানে কি করেছিল, তাহলে এই যে এর একে কিন্তু একটা কল দেওয়ার দরকার ছিল কিন্তু সে কিন্তু কাজটা করেনি, মানে অতীতের বাধ্যবাধকতা ছিল কিন্তু সে কাজটা কিন্তু করেনি। এই ধরনের যদি বুঝাই তাহলে সেখানে কি হবে, সেখানে আমরা অবশ্যই কি করব, শুড হ্যাভ বসাবো। এত ডিপলি বা এত জটিল কিন্তু আপনাদের আসবে না, ঠিক আছে? তারপর আমি যে বললাম, এটা যেহেতু ব্যাংকের জন্য ইংলিশ, শুধু বিসিএস না ব্যাংক সহ ইংলিশ, সেটা আপনাকে কিন্তু ডিপলি পড়তে হবে, কারণ ব্যাংকের কোন জায়গা থেকে কোশ্চেন করবে আপনি, বা ইংলিশ কোশ্চেন গুলো আপনারা যদি দেখে থাকেন, ইংলিশ কোশ্চেন গুলো একটু কিন্তু জটিল হয়।
আর যেহেতু ইংলিশ কোয়েশ্চেনগুলো জটিল হয় তাহলে সেই জন্য আপনাকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে? মোটামুটি মডেল ভার্ব কিন্তু আমি কিন্তু আর করাচ্ছি না, মডেল ভার্ব কিন্তু মোটামুটি যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো করাইছি। বাকি যেগুলো আছে যেমন আপনার ওই যে মানে আর কি জানি আছে, যেমন নিড ডিয়ার, এগুলো অন্যান্য পার্ট ছিল, খুব একটা ইম্পর্টেন্ট সেটা আমি করাইনি, ঠিক আছে? মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু করাইছি, বুঝতে পারছেন? তাহলে বুঝতেছেন আসলে আপনারা আজকে মানে দেখতেছেন কি দেখতেছেন না, কারণ আজকে কিন্তু কোনো কিছুই উঠতেছে না বা কোনো কিছুই দেখা যাচ্ছে না বা কোনো রেসপন্সে আসতেছে না, ঠিক আছে? ওটাতেই ভালো, স্ট্রিমিং হেডেই ভালো, মানে অন্তত লাইভ ক্লাস নিয়ে তো শান্তি বোঝা যায়। ঠিক আছে তাহলে, মোটামুটি আজকে যতটুকু পারলাম 4:30 থেকে মোটামুটি 1 ঘন্টা কতক্ষণ হচ্ছে আসলে 1 ঘন্টা ভাবে 40 মিনিট হচ্ছে আর কি, ঠিক আছে? এই ধরনের টাইমের মধ্যে হচ্ছে। তাহলে মোটামুটি আজকে এতটুকুই থাকলো। আর মডেল ভার্ব থেকে কিন্তু খুব একটা জটিল কোয়েশ্চেন আসবে না, সো টেনশন নেই। আপনারা যেটা সবচেয়ে বেশি জোর দিবেন সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সটাকে জোর দিবেন আজকের ক্লাসে অন্তত। কন্ডিশনালটাকে সবচেয়ে বেশি জোর দিবেন। আর মাস্ট হ্যাভ, শুড হ্যাভ এগুলো সাধারণত আপনার কিসে আসবে? এগুলো সাধারণত আপনার ব্যাংকে সাধারণত আসতে পারে, কিন্তু আসে না সাধারণত। যদি আসে তখন আপনারা যাতে কনফিউশনে না পড়েন বা কোনো ধরনের ভুল যাতে না হয়, ঠিক আছে? আশা করি আর কোনো ঝামেলা হবে না, বা কন্ডিশনালটা আপনারা একটু জোর দিবেন। আমি আবার বলছি কন্ডিশনালটা আপনারা একটু জোর দিবেন ভালোভাবেই। ক্লিয়ার? ধন্যবাদ তাহলে সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি। ঠিক আছে? ধন্যবাদ।